বললি কেউ উইশ করেনি, তাই তোর মাথা গরম। নাটক করছে আমার। যাই, না বাড়ি যেতে পারবো না। এসছিস কেন? এখানে থাকবো না কেন? আমি তোকে বলছি এসছিস কেন এত যখন তাড়াহুড়ো? সব জায়গায় তো খারাপ, আমি লেপ দিয়ে খারাপ, আমি হলাম এখানে আমি খারাপ, সব জায়গায় তো আমি তোকে করি, তোকে খারাপ। না, কোথায়? কি? একটা বই কিনেছি। লাবণী মন্ডল মাইক অন আছে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। গতকাল ট্রান্সলেশনের ক্লাসটা করেছিস তোরা? স্যার রেকর্ডিং দেখেছিলাম। ঠিকঠাক হ্যাঁ স্যার। বুঝতে কোনো অসুবিধা হয়নি তো? না না স্যার। স্যার। আমি ওনাকে দিলাম এই কারণে, উনি স্কুল লেভেল পড়ান, ঠিক আছে? সুতরাং যাদের ধর বেসিকে সমস্যা হবে তারা খুব ভালো বুঝতে পারবে। একদম উনি ওই ইয়াছি ইয়াছো ইতেছি ইতেছো ইত্যাদি ধরে পড়ান, ঠিক আছে? দেখে নিও, যাদের অসুবিধা হবে একবার দেখে নিও। যাই হোক, দাঁড়াও 1 মিনিট। স্যার তোমাদের কিছু বলার থাকলে সে ওটা কি রেকর্ড ছিল, মানে কালকে করা হয়নি? হ্যাঁ, তোমাদের সব ক্লাসের রেকর্ড ক্লাস হওয়ার 5-10 মিনিটের মধ্যে আপলোড হয়ে যায়। ঠিক আছে। দেখে নিও, পেয়ে যাবে, ঠিক আছে? 1 মিনিট, আমি একটা রিপোর্ট নিয়ে একটু আলোচনা করব। সেই রিপোর্টটা সবার আগে একটু ওপেন করে নিই। আর একটা স্যার প্রেসিভ টাইটেলের ক্ষেত্রে হ্যাঁ ওই আর্টিকেল প্রিপোজিশন ছাড়া বাকি ওয়ার্ড গুলো কি ক্যাপিটাল করা যাবে, তার ফার্স্ট লেটার গুলো? হ্যাঁ 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 হ্যাঁ, তাই করতে হবে, করা যাবে না, তাই করতে হবে তোমাকে। আচ্ছা, আমি একটা হোয়াইট পেজ নিয়ে নিই, হ্যাঁ, তাহলে তাতে লিখতে পারবো। ওয়ার্ড স্যার এই সপ্তাহের কপিগুলো কবে চেক হবে? আগামীকাল। আচ্ছা, এই সপ্তাহের মানে গত সপ্তাহের যেগুলো বাকি আছে কালকে হবে, আবার এই সপ্তাহে যেগুলো দিয়েছো সেগুলো শুক্রবারের মধ্যে চেক হয়ে যাবে সব। ওকে ওকে, মানে একটা যেরকম এই শুক্রবারে সাবমিট করব সেটা নেক্সট শুক্রবারের মধ্যে চেক কভার হবে। হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু স্যার বুঝবো কেমন করে যে আমারটা কখন চেক হবে? ওই তো সিকুয়েন্সিয়ালি পরপর করা হচ্ছে, যেমন টোটাল 60টা মতো খাতা দেয়া হয়েছে, 30টা খাতা আগের দিন দেখে দিয়েছি, বাকি 30টা গতকাল আগামীকাল দেখে দেবো।
মানে যেরকম আমাদের গ্রুপের মধ্যে পোস্ট করা থাকে সেভাবে সেই কাউন্ট করলেই হবে সিকুয়েন্সে, তো? সেই সিকুয়েন্স অনুযায়ী। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক প্রথম আছে। 30টা কথা হয়ে গেছে দেখা। তার মানে এই সপ্তাহেরটা তো এখনো শুরু হয়নি। শুরুই করিনি, ওটা মঙ্গল বুধবারের পর শুরু করব। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। আর যারা ধরো মিস করে যাচ্ছ, প্রথম দিকে হতেই পারে, তাদের আবার এক্সট্রা ডেট দিয়ে দেব। তারপরেও যদি না হয় তখন এমনি খাতা চেক করে দিয়ে দেব। বাট চেষ্টা করো মানে নিজের 5 মিনিটের যে খাতা চেকিং সেই সময়টা লাইভে থাকার। হ্যাঁ এনিওয়ে স্যার, স্যার চলো, বাংলা ম্যাডামের খাতা চেক করার ওইটা তো হয়নি এই সপ্তাহে। কঙ্কনা ম্যাডামের ক্লাস কবে? রবিবার আছে মনে হয় এই সপ্তাহে। কালকে আছে, কালকে নেবেন স্যার খাতা আপনি চেকিং এই এর যে ক্লাসটা। লাস্ট ফ্রাইডে যেটা বাংলা খাতাটা চাইলেন সেটা কি হুম, হুম। সেটা কবে চেক হবে? আগামীকাল। ওকে। ঠিক আছে, কালকে দুটো বাংলা ক্লাস হবে, অমিত স্যারেরও হবে, অমিত ম্যাডামেরও হবে। স্যারেরটা আমি তো টাইমটা 5টার জানিয়ে দেবো। সময় হবে, আর কঙ্কনা ম্যাডামেরটা কখন হবে? 9টা, রাত্রিবেলা? মোস্ট 9টা? প্রবাবলি 9টা। আচ্ছা। ঠিক আছে, আমি জানিয়ে দেবো সকালে। আচ্ছা দেখো, এটা খুব ভাইটাল একটা টপিক, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তো তোমাদের দুটো টপিক দেয়, লেখা দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। দেখানো। হুম হুম হুম। আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি লেখাটা ক্লাসের পরে। তো এটা না এডিটোরিয়াল। স্যার আমাদের তো এডিটোরিয়াল দেয় না? দেয়। তোমাদের দুটো রিপোর্ট দেয় ক্লার্কশিপের ক্ষেত্রে। তার মধ্যে একটা থাকে হচ্ছে এডিটোরিয়াল, একটা থাকে হচ্ছে তোমার ডেস্ক রিপোর্ট। এসআই এর ক্ষেত্রেও কিন্তু এডিটোরিয়াল দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। চান্সেস কম, ডেস্ক রিপোর্টই বেশি দেয়, আবার এডিটোরিয়ালও দিতে পারে। এইবার এডিটোরিয়াল রিপোর্টে ওই বাই এ স্টাফ রিপোর্টার, জায়গার নাম, ডেট এগুলো লিখতে নেই। ঠিক আছে। আরেকটা বিষয়, এডিটোরিয়াল রিপোর্ট থাকে হচ্ছে ওপিনিয়ন বেসড। ওপিনিয়ন মানে ডেস্ক রিপোর্টে যেমন আমরা শুধু এটার উপর ছেড়ে দিই কি হয়েছে, কোথায় হয়েছে, কখন হয়েছে, কবে হয়েছে ইত্যাদি, এখানে তার বিশ্লেষণ থাকে, যেটা হয়েছে সেটা ভালো না খারাপ। তার মানে সেখানে একটা মতামত চলে আসে। এবার মতামত চলে এলে সেই মতামতটা যেন ব্যক্তিগত মতামত না হয়, সমষ্টিগত মতামত হয়। মানে কখনো লিখবে না যে আমার মনে হয় এটা, হয়তো তোমার মনে হওয়া কিন্তু সেটা মানুষের মনে হওয়ার উপর চাপিয়ে দেবে, যে দেখা যাচ্ছে যে বহু মানুষ এটার জন্য ক্ষোভ প্রকাশ করেছে, তাদের বক্তব্য অনুযায়ী এটা তো এইরকম হওয়া উচিত ছিল। অর্থাৎ কোনো বক্তব্য কিন্তু নিজের মতো করে সাজাবে না, মানে সেটা যে তোমার পার্সোনাল ওপিনিয়ন সেটা যেন কোনো জায়গা থেকে বোঝা না যায়। হয়তো ওপিনিয়নটা তোমার নিজেরই, কিন্তু সেটা লোকজনের ঘাড়ে চাপিয়ে দেবে, জনগণের ঘাড়ে চাপিয়ে দেবে। এইবার এসআইআর এর ক্ষেত্রে যেটা এডিটোরিয়াল রিপোর্ট, তো এডিটোরিয়ালের একটা জিনিস আমি একটু অ্যাভয়েড করেছি এই লেখাটার ক্ষেত্রে, সেটা হচ্ছে ওপিনিয়ন। কেন? এডিটোরিয়াল রিপোর্টে তো একটা ওপিনিয়ন লেখা উচিত। দেখো, এসআইআর এমন একটা টপিক না, যেটা তোমাকে খুব ভালো নম্বরও দিতে পারে, আবার খুব খারাপ নম্বরও দিতে পারে, এবং তুমি এই মানে ঠিক লিখে এলেও। কেন? দেখো, তুমি তো আইদার এসআইআর এর পক্ষে লিখবে অথবা বিপক্ষে লিখবে, দুটোর তো একটা। মাঝামাঝি করলে তখন একটা অন্য ব্যাপার। বাট স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা সাপোর্ট অথবা অপোজ কিছু একটা করবে। তুমি সাপোর্ট করলে দেখা গেল যে খাতা দেখছে সে তৃণমূলের একেবারে ঘনিষ্ঠ, যিনি চান না এসআইআর হোক। তুমি যতই ভালো লেখো না, তার মতের সাথে তোমার মত মিলবে না, তুমি কোনোভাবে তাকে কনভিন্স করতে পারবে না, যতই ভালো লেখো। আবার মনে করো তুমি এসআইআর এর বিপক্ষে লিখলে, তাহলে যিনি খাতা দেখলেন তিনি অত্যন্ত দেখা গেল এসআইআর এর সমর্থক, আমি বিজেপি বা তৃণমূল নামটা উল্লেখই না করলাম, দেখা গেল সে এসআইআর এর সমর্থক। সুতরাং তুমি যে ওপিনিয়ন দিচ্ছ, তুমি যে ডেটা দিচ্ছ, তার এগেইনস্টে প্রচুর ডেটা তার মনের মধ্যে আগে থেকে ইনস্টল হয়ে আছে, তাই না? সুতরাং আমাদের একটা মধ্যপন্থা অবলম্বন করতে হবে। মধ্যপন্থা কি? আমরা ফরম্যাটটা এডিটোরিয়াল রিপোর্টে লিখলেও এই লেখাটার ক্ষেত্রে চেষ্টা করব ওপিনিয়ন মানে ভালো কি খারাপ, কি হওয়া উচিত ছিল, কি প্রবলেম তৈরি হলো ইত্যাদিকে বাদ দিয়ে শুধুমাত্র কি হয়েছে, কোথায় হয়েছে, তার মানে সরকার পক্ষ কি বলেছে, বিরোধী পক্ষ কি বলেছে, এইটার ওপর ছাড়বো। অ্যাজ ইউজুয়াল, যেহেতু এটা এডিটোরিয়াল রিপোর্ট, এখানে ওই সমস্ত কোটেশন টোটেশন, সেই ডেমেনো এইসব কিছু লাগবে না, আমার টানা লেখা হবে।
আমি লেখাটা পড়ার চেষ্টা করছি, লেখাটা পড়ার সাথে সাথে আমি তোমাদেরকে পিডিএফটাও সেন্ড করে দেবো গ্রুপটায়। বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, বলছে দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া has announced the second phase of the special intensive revision of electoral rolls in 12 states and union territories. তাহলে সবার প্রথম দেখো সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে ইলেকশন কমিশন ইন্ডিয়ার। সে কি করেছে? ঘোষণা করেছে, হ্যাজ অ্যানাউন্সড। তাহলে সাবজেক্ট আর ভার্ব হয়ে গেল। সাবজেক্ট ভার্বের পর কি থাকে? অবজেক্ট। কি অ্যানাউন্স করেছে? উত্তর হচ্ছে এসআইআর। এবারে এই এসআইআর এর একটু এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে যে সেকেন্ড ফেজ, বিভিন্ন ফেজে হচ্ছে, এটা হচ্ছে তার ফেজ 2। ঠিক আছে, সেকেন্ড ফেজ লিখেছি, অ্যাকচুয়ালি পেপার টেপারে বা অরিজিনালি ডকুমেন্টে লেখা আছে ফেজ 2, তোমরা চাইলে ফেজ 2ও লিখতে পারো। তার মানে ছোট করে ভাবো, সেন্টেন্সটা আছে দ্য ইলেকশন কমিশন হ্যাজ অ্যানাউন্সড এসআইআর, এইটুকুনি করতে কোনো অসুবিধা নেই। দ্য ইলেকশন কমিশন হ্যাজ অ্যানাউন্সড এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এবার শুধু তো এসআইআর করেনি, এসআইআর এর সেকেন্ড রাউন্ড বা সেকেন্ড ফেজ করেছে। তাহলে দ্য ইলেকশন কমিশন হ্যাজ অ্যানাউন্সড দ্য সেকেন্ড ফেজ অফ এসআইআর, এইটুকুনি হলো। আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে এই যে আমি হ্যাজ অ্যানাউন্সড করলাম, এখানে আমি পারফেক্ট টেন্স কেন ব্যবহার করলাম এটা একটু বুঝে নাও। আমি চাইলে এখানে অ্যানাউন্সডও করতে পারতাম, কিন্তু কোনো ঘটনা ঘটেছে, তার এফেক্ট এখনো আছে, এটা বোঝানোর জন্য আমরা পারফেক্ট টেন্স ব্যবহার করি। আমি যদি এখানে অ্যানাউন্স লিখতাম তাহলে সেটা অ্যানাউন্সমেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকতো, কিন্তু যেটা অ্যানাউন্স করেছে তার ফলাফল বা তার একটা প্রভাব এই মুহূর্তেও তো রয়েছে, ভবিষ্যতেও তো থাকছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন ব্যবহার করি? কোনো একটা ঘটনা ঘটার পর তার রেশ থেকে যায়। তো এই কারণে আমরা হ্যাজ অ্যানাউন্সড ব্যবহার করলাম। হ্যাজ কেন করলাম? কারণ ইলেকশন কমিশন একটা সিঙ্গুলার নাম্বার, হ্যাজ অ্যানাউন্সড দ্য সেকেন্ড ফেজ অফ দ্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকটোরাল রোলস, মানে ভোটিং এর কথা বলছে, ইন 12 স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। এটার মানে কিন্তু 12টা স্টেট নয়, ইউনিয়ন টেরিটরিজ এবং স্টেট মিলিয়ে 12টা, মোট 9টা স্টেটে হচ্ছে এবং 3টে ইউটিজে হচ্ছে এই ফেজে। সুতরাং এই মিলিয়ে হচ্ছে 12টা। এইবার ঘটনা হচ্ছে, চাইলে এখানে তুমি অন মানডে, অন 28শে অক্টোবর, ইয়েস্টারডে ইত্যাদি ব্যবহার করতে পারো, যে কবে ঘোষণা করেছে। আমি বলবো করবে না। কেন? তার কারণ হচ্ছে তুমি হ্যাজ অ্যানাউন্স লিখেছো, তুমি হ্যাজ অ্যানাউন্সড মানে পারফেক্ট টেন্স লিখেছো। এবার তুমি ভাবলে আমার লেখাটাকে একটু চেঞ্জ করে মডিফাই করবে, যেমন আমি ডেসক্রিপটিভে রিপোর্ট লিখিয়েছি, তুমি শুরু করলে ইয়েস্টারডে অথবা অন মানডে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হ্যাজ অ্যানাউন্স দ্য সেকেন্ড ফেজ, ভুল হয়ে যাবে। কারণ যখনই অন মানডে অথবা ইয়েস্টারডে থাকছে, অতীতের কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকছে, তো সেক্ষেত্রে আমরা কখনো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি না, আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে পারি। কিন্তু এখানে যদি সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করো, তাহলে ওই যে ঘটনাটার বা অ্যানাউন্সমেন্টের যে আফটার এফেক্ট, সেই মজাটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট লাইন আমি কোনো এক্সট্রা ইনফরমেশন দিলাম না, বললাম ইলেকশন কমিশন হ্যাজ অ্যানাউন্সড দ্য সেকেন্ড ফেজ অফ এসআইআর অফ ইলেকটোরাল রোলস, কোন কোন জায়গায়? 12টা স্টেট এবং ইউটিস, কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্য মিলে মোট 12টা জায়গায় এই এসআইআর চালু করেছে। এই অবধি বুঝতে কারুর অসুবিধা নেই? যখন এইটুকুনি হলো, এরপর আমরা লিখব এই যে এসআইআরটা চালু করা হলো, এটার অবজেক্টিভ কি। তাহলে আমরা যদি লিখি ইটস অবজেক্টিভ ইজ, অথবা ইটস অবজেক্টিভস আর, যদি একটা অবজেক্টিভ হয় তাহলে ইজ লিখবো, আর যদি একাধিক অবজেক্টিভ হয় তাহলে আর লিখবো। তো এখানে অবজেক্টিভস আছে, নিশ্চয়ই একটা কোনো অবজেক্টিভ নয়, মোর দ্যান ওয়ান অবজেক্টিভ। অবজেক্টিভ মানে কি? এইম, বা এটাকে আমরা বলতে পারি লক্ষ্য। এই যে এসআইআর হচ্ছে, এখানে ইটস মানে এসআইআরস, এসআইআর এর প্রাইমারি প্রাথমিক লক্ষ্য কি? এখানে ইনক্লুড মানে হচ্ছে আর,
its primary objectives are ... its main objectives are ... এখানে আর এর পরিবর্তে আমরা লিখলাম include. include কেন লিখলাম? কারণ অবজেক্টিভস আছে, প্লুরাল আছে, তাই জন্য ইনক্লুডস হবে না। তাহলে এবার কি কি অবজেক্টিভ এর মধ্যে রয়েছে? এক, include deleting the names of the deceased and permanently shifted electors. electors মানে voters। তাহলে যারা হচ্ছে ডিসিজড মানে যারা মৃত, তাদের নাম বাদ দিতে হবে, এবং যারা পার্মানেন্টলি শিফট করে গেছে, স্বাভাবিকভাবে অন্য কোনো দেশে শিফট করে গেছে। তো আমাদের দেশের সংবিধান অনুযায়ী তো অন্য দেশের নাগরিকত্ব পেলে এই দেশে আর ভোট দেওয়া যায় না, বা এই দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হয়। তো এটার মাধ্যমে কি হবে, যারা মারা গেছেন এবং যারা পার্মানেন্টলি অন্য দেশের সিটিজেনশিপ নিয়েছে, তাদের নাম বাদ দিতে হবে। এরপর কি বলছে, ইনক্লুডিং নিউ এলিজিবল ক্যান্ডিডেটস। এখানে ইনক্লুডিং শব্দটা দেখে বিভ্রান্ত হবে না, এই ইনক্লুডিং কিন্তু তোমার প্রিপোজিশন নয়। হয় না আমরা লিখি যে ইট ডাজ দিস ইনক্লুডিং দিস, এটা সেই ইনক্লুডিং নয়। এখানে অ্যাকচুয়ালি বোঝাতে চাইছে ইট ইনক্লুড নিউ ভোটার্স। এই যে ইনক্লুডিং, এটা অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন নয়। মানে আমি যেটা বোঝাতে চাইছি যে হি ইনক্লুডিং ইউ ইজ ইনভাইটেড, তাহলে সেখানে ইনক্লুডিংটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে সেন্টেন্সটা হচ্ছে ইটস প্রাইমারি অবজেক্টিভস ইনক্লুড ডিলিটিং, ইনক্লুডিং অ্যান্ড রিমুভিং। অর্থাৎ এর প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে কিছু ডিলিট করা, কিছু ইনক্লুড করা, আর কিছু রিমুভ করা। তো সেই অর্থে এটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এর প্রাইমারি অবজেক্টিভস কি? এই যে এই ইনক্লুড মানে কি, আর its primary objectives are deleting the names of the deceased and permanently shifted electors, যারা অলরেডি অন্য দেশে চলে গেছে, ইনক্লুডিং নিউ এলিজিবল ভোটার্স, অর্থাৎ যাদের যোগ্যতা আছে, ভোট দেওয়ার শর্ত পূরণ করছে, কিন্তু কোনো কারণে নাম বাদ থেকে গেছে, হয়তো বয়সের জন্য অথবা অন্য কোনো কারণে, তাদেরকে আওতাভুক্ত করা, অ্যান্ড রিমুভিং মাল্টিপল এন্ট্রিজ ফর দ্য সেম ইন্ডিভিজুয়াল অ্যাক্রস ডিফারেন্ট বুথস। এইটা হচ্ছে আসল কারণ। দেখবে অনেক সময় একটা টার্ম বাংলায় বলা হয় ভূত ভোটার। ভূত ভোটার মানে কি, যারা অ্যাকচুয়ালি আসল ভোটার নয়, একদম ভূত, তারা মরে গেছে, আসলে নেই, কোনো অস্তিত্ব নেই, ভূতে এসে ভোট দিয়ে গেছে, এই রকম ব্যাপারটা। এখানে বলছে রিমুভিং, তাদেরকে বাদ দিতে হবে, মাল্টিপল এন্ট্রিজ ফর দ্য সেম ইন্ডিভিজুয়াল, অর্থাৎ একই ব্যক্তির ছবি দেখা গেল 2000 বুথে রয়েছে, তার মানে সে 2000 জায়গায় ভোট দিতে ছুটছে। এই যে ব্যাপারগুলো, এইগুলোকে বাদ দিতে হবে। তাহলে তিনটে জিনিস কি কি আছে? এক হচ্ছে মৃত এবং অন্য দেশে চলে যাওয়া মানুষদের নাম বাতিল করতে হবে, নতুন ভোটারদের ইনক্লুড করতে হবে যারা যোগ্য, এলিজিবল। আর 3 নম্বর হচ্ছে যারা একাধিক জায়গায় ভোট দিচ্ছে, ফলস ভোট, এখানে ফলস ভোট না বলে আমি ফলস ভোটার না বলে আমি বললাম, অ্যান্ড রিমুভিং মাল্টিপল এন্ট্রিজ ফর দ্য সেম ইন্ডিভিজুয়াল অ্যাক্রস ডিফারেন্ট বুথস। আশা করি এই অবধি বোঝা গেল। এরপর একটা ছোট্ট ইনফরমেশন দিলাম, দোজ হুজ নেমস আর ইন দ্য এসআইআর রোলস, মানে এসআইআর রোলস বলতে এখানে ভোটার লিস্ট, ঠিক আছে, এসআইআর রোলস of 2002 will not be required to submit any documents, official said. এবার তোমাদের মনে হতে পারে স্যার those whose names are in SIR, এখানে চাইলে তোমরা ওয়্যারও করতে পারো, যাদের নাম 2002 এর লিস্টে ছিল। আবার তুমি যদি এখানে আরো করো তাহলেও কোনো ভুল নেই। কেন ভুল নেই? কারণ একবার বাংলাতেই ভেবে দেখো, যাদের নাম 2002 এর লিস্টে ছিল, হ্যাঁ ঠিক আছে, যাদের নাম 2002 এর লিস্টে আছে তাদেরকে আর অসুবিধা হবে না। তাহলে লিস্টটা তো এখনো আমাদের কাছে আছে, তাহলে এখানে আর করো ওয়্যার করো, দুটো সেন্সই কারেক্ট। তো এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিলাম, যারা দোজ হুজ নেমস, যাদের নাম আর ইন দ্য এসআইআর ভোটার লিস্ট বা এসআইআর রোলস অফ 2002 will not be required to submit any documents, official said. এই অবধি বুঝতে কারোর কোনো অসুবিধা, কোনো জায়গা আলোচনা করতে হবে? ক্লিয়ার কিনা বলবে? হ্যাঁ স্যার। ক্লিয়ার।
হ্যাঁ স্যার ক্লিয়ার। ক্লিয়ার। স্যার ওই স্যার বলো। হ্যালো, ওই যেখানে অবজেক্টিভস ইনক্লুড করেছেন না, করে ওই যে হ্যাঁ। ইনক্লুড যেটা এলো পরে, এগুলো টু দিয়ে করা যাবে? টু ইনক্লুড, টু রিমুভ। না 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 ইটস প্রাইমারি অবজেক্টিভস আর টু ডিলিট হুম, দ্য নেম, এরকম করে। না 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 দেখো, অ্যাকচুয়ালি 2+V0 এটা আমরা ব্যবহার করি ইনফিনিটিভের জন্য, আর V4 ব্যবহার করি তোমার জিরান্ডের জন্য। হুম। ইনফিনিটিভ আমরা জেনারেলি সেখানে ব্যবহার করি টু ডিনোট অ্যান অ্যাকশন উইচ ইজ ইয়েট টু হ্যাপেন, যেটা এখনো ঘটা বাকি। ঠিক আছে, যেমন ধরো আই ওয়ান্ট টু প্লে, আমি চাইছি এখন, এখনো খেলিনি, পরের কথা। কিন্তু আমি ধরো বললাম আই লাভ টু প্লে, আর আই লাভ টু প্লে ক্রিকেট অ্যান্ড আই লাভ প্লেইং ক্রিকেট, এই দুটোর মধ্যে পার্থক্য কি বলো, তাহলে বুঝতে পারবে। আই, এক মিনিট, আই লাভ টু প্লে ক্রিকেট, আই লাভ প্লেইং ক্রিকেট। আই লাভ টু প্লে ক্রিকেট মানে আমি খেলতে ভালোবাসি, দুটোর মানেই অলমোস্ট সেম, কিন্তু এটা হচ্ছে আমি এখনো খেলিনি। যে কেউ তোমায় জিজ্ঞেস করলো কি রে ক্রিকেট খেলবি, তাহলে হ্যাঁ হ্যাঁ আই লাভ টু প্লে ক্রিকেট, মানে আমি এখন খেলতে ভালোবাসবো, এখনো খেলিনি। আর যখন তুমি বলছো আই লাভ প্লেইং ক্রিকেট, তার মানে এই ভালোবাসা। অ্যাক্টিভিটিটাকে তুমি পছন্দ করো, ইউ লাভ দিস অ্যাক্টিভিটি। আর এখানে হচ্ছে আই লাভ টু প্লে, তার মানে ইনফিনিটিভ বোঝায় অ্যাকশনকে, যেটা এখনো ঘটা বাকি, আর জিরান্ড বোঝায় হচ্ছে অ্যাক্টিভিটিকে। যেমন ধরো দুটোই ঠিক, যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, আবার টু ওয়াক ইজ গুড এক্সারসাইজ। ওয়াকিংটা বেশি চলে, ঠিক আছে, দুটোই চলতে পারে। টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ এটাও চলে, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ এটাও চলে। তো এটা যখন তুমি বলছো ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, ইউ আর ডিনোটিং দ্য অ্যাক্টিভিটি, অর্থাৎ আমি মানে হাঁটাটা শরীরের জন্য ভালো। আর যখন বলছো টু ওয়াক ইজ গুড ফর হেলথ, তখন তার মানে দাঁড়াচ্ছে যদি তুমি হাঁটো সেটা শরীরের জন্য ভালো। সেন্স প্রায় কাছাকাছি, কিন্তু এই যদি তুমি হাঁটো মানে এখনো হাঁটোনি, এই সেন্সটা বোঝায়। তো এক্ষেত্রে দেখো ইংরেজি লেখাটা যেমন হয়েছে, ইনক্লুডের পর আমরা জিরান ব্যবহার করছি, কারণ এটা তো ভবিষ্যতের ব্যাপার না, এর মধ্যেই ইনক্লুডেড আছে। ইট ইনক্লুড ডিলিটিং দ্য নেমস অফ দ্য ডিসিজড অ্যান্ড পার্মানেন্টলি শিফটেড ইলেক্টরস। বোঝা গেছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। স্যার ওই Okay. উইল নট বি রিকোয়ার্ড এর জায়গায় যদি নিড নট রিকোয়ার করা হয়? নিড নট হলে, নিড না না না, নট নিড নট। এটা বলছো তো? হ্যাঁ স্যার। তাহলে যদি রিকোয়ার্ডটা হবে না, নিড নট টু সাবমিট। না, নিড নটের সাথে টু হয় না, তাহলে নিড নট বি আবার করতে হবে, নিড নট বি রিকোয়ার্ডও করতে পারো, অসুবিধার কিছু নেই। ঠিক আছে, কারণ নিড নটটা তো হেল্পিং ভার্ব, মেইন ভার্ব তো নয়। দেখবে একটা কোশ্চেন দেয়, আই ডু নট নিড টু গো দেয়ার, আরেকটা লিখলাম আই নিড নট গো দেয়ার। খেয়াল করে দেখো, এই নিডটা হচ্ছে মেইন ভার্ব, এই নিডটা হচ্ছে হেল্পিং ভার্ব। এই জন্য মোডাল চ্যাপ্টারে নিড নট কে বলা হয় সেমি মোডাল। কি বলা হয়? ডেয়ার নট আর নিড নট কে বলা হয় সেমি মোডাল। ঠিক আছে, অনেকে করবে নিড নট টু, ভুল হয়ে যাবে। এমনকি যদি হিও থাকে, হি, তাহলে নিডস হওয়া উচিত, কোনো অসুবিধা নেই, হি নিডস টু গো দেয়ার। এই নিডটা মেইন ভার্ব, হি নিডস নট টু গো দেয়ার, এটা ভুল হয়ে গেল। কেন বোঝো? তার কারণ হচ্ছে যখন তুমি নিড নট লিখছো,
তখন নিড নট দুটো মিলে হচ্ছে একটা হেল্পিং ভার্ব। তাহলে নিড নট যদি হেল্পিং ভার্ব হয় তারপরে কি আসবে? মেইন ভার্ব আসবে। তাহলে মেইন ভার্ব কি? গো। কখনো দেখেছো হেল্পিং ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে টু বসে? কখনো বসে না। তাহলে এখানে টুটা বসবে না। কি হবে? হি নিডস নট গো দেয়ার। এক। 2 নম্বর, এখানে নিডস নটও হবে না, হি নিড নটই হবে। কারণ এটা তো হেল্পিং ভার্ব বা এটা তো মোডাল ভার্ব। মোডাল ভার্বের উপর সাবজেক্টের কি কোনো কারিকুরি চলে? মানে ভালো করে ভেবে দেখো, তুমি আই লিখছো, তারপরে লিখছো ক্যান, তারপরে হি লিখছো, তুমি কি লিখবে? হি ক্যানস। লিখবে না। তাহলে একই রকম ভাবে হি নিডস নটও হবে না, কারণ নিড নটটা ক্যানের মতোই একটা মোডাল ভার্ব। বোঝা গেল? তাহলে নিড নট ব্যবহার করলে তার ব্যবহার সম্পর্কেও তোমাকে সচেতন থাকতে হবে। ঠিক আছে? তো নিড নট টু বি হয় না, নিড নট বি হবে। যে প্রশ্নটা করেছিলে ক্লিয়ার হলে? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, এইবার আমরা চলে আসি হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফে। ইন দ্য ওয়েক অফ, এটা একটা খুব সুন্দর ইডিওমেটিক এক্সপ্রেশন। আমার পূর্ববর্তী লেখাগুলোতেও তোমরা পেয়েছো। আমি এটা ব্যবহার করি। এটার মানে হচ্ছে, এর হুবহু বাংলা হচ্ছে কোনো একটা ঘটনা ঘটেছে, তার ফলে অন্য আরেকটা ঘটনা ঘটেছে। সহজ বাংলায় যদি বলি, সেটা হচ্ছে প্রতিক্রিয়া স্বরূপ। প্রতিক্রিয়া স্বরূপ। যদি ইন দ্য ওয়েক অফ মনে না থাকে, তাহলে এর কাছাকাছি ব্যবহার করতে পারো অ্যাজ এ রেজাল্ট অফ। তাও যদি মনে না থাকে, তাহলে লিখতে পারো যে সো, বা না, সো আসবে না, অ্যাজ আ রেজাল্ট অফ দ্য এসআইআর রোল আউট। ঠিক আছে? বাট এটাই ভালো হয় প্রতিক্রিয়া স্বরূপের জন্য, ইন দ্য ওয়েক অফ। ইন দ্য ওয়েক অফ এসআইআর রোল আউট ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এসআইআর যে চালু হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, তার প্রতিক্রিয়া স্বরূপ প্যানিক হ্যাজ গ্রিপড ডিফারেন্ট কমিউনিটিস। প্যানিক হ্যাজ গ্রিপড মানে আতঙ্ক ছেয়ে ধরেছে। আতঙ্ক কি করেছে? গ্রিপ করে নিয়েছে। এখানে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করেছি। এখানে কিন্তু প্যানিক গ্রিপড ব্যবহার করব না। কেন? কারণ এখনো এই ভয় বা আতঙ্কের বিষয়টা চলছে। এখানে খেয়াল করো, আমি ডিফারেন্ট কমিউনিটিস করেছি, আমি কিন্তু নাম লিখিনি। এগুলো তোমরা যদি টিউজপেপারে দেখো, পার্টিকুলারলি মাইনরিটির কথা উল্লেখ করা আছে, মুসলিমদের কথা উল্লেখ করা আছে, অথবা বিশেষ করে একটা সম্প্রদায় মতুয়া উল্লেখ করা আছে। তো আমরা না পার্টিকুলার কোনো নাম উল্লেখ করব না, খুব সন্তর্পণে সেই ব্যাপারগুলোকে স্কিপ করে যাব। তো সরাসরি বললাম যে বিভিন্ন কমিউনিটির মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি করেছে, এবং স্বাভাবিকভাবে এই ঘটনাটা এতটা গুরুত্বপূর্ণ কেন? কারণ এর ফলে কিছু মৃত্যুও ঘটেছে। তো এখানে বললাম 7 people have allegedly committed suicide in West Bengal within a week due to fears that their names might be excluded from the voter list during the revision process বা revision drive। এখানে একটা শব্দকে আমি হাইলাইট করার চেষ্টা করব, সেটা হচ্ছে অ্যালিজলি। এই অ্যালিজ শব্দটা থেকে এসেছে অ্যালিগেশন। অ্যালিগেশন বলতে বোঝায় চার্জ উইদাউট প্রুফ, অর্থাৎ তুমি কারোর বিরুদ্ধে কোনো একটা অভিযোগ করছো, কিন্তু তার নিরিখে তোমার কাছে যথেষ্ট তথ্য প্রমাণ নেই। এবার দেখো, এই ধরনের ঘটনাগুলোতে অ্যালেজলি বা অ্যালেজ কেন ব্যবহার করতে হয়? কারণ এই ঘটনাটা ইমপ্লিমেন্ট হওয়ার ফলে, মানে আমরা যদি এসআইআর এর ইমপ্লিমেন্টেশনের কথা বলি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলবে কিছু না হলেও এখন অব্দি 10 জন মারা গেছে। কিন্তু বিজেপি বা নরেন্দ্র মোদী বা শুভেন্দু অধিকারী, সে কি বলবে? না না, অত নয়, 2 জন না 3 জন আত্মহত্যা করেছে। ও বাড়িয়ে বলছে বাকিরা। ঠিক আছে? তো সাধারণত সব রাজনৈতিক দল, সেটা বিজেপি হোক, তৃণমূল হোক, বা অন্য কোনো রাজনৈতিক দল হোক, সে তার সুবিধা মতো, তার ক্ষেত্রে কোনটাই বেশি সুবিধা হবে সেই অনুযায়ী মৃতের ফিগার। বলছি এইটা কি দিতেই হবে? মানে এটা তো এখনো প্রমাণিত সত্য না, না মানে এই লাইনটা যদি আমরা, বুঝলাম না, বলো কি বলছো? এই যে সুইসাইডের কথাটা, অ্যালেজলি সুইসাইড, এটা তো মানে সুইসাইড হচ্ছে, কিন্তু সেগুলো যে এসআই এর সঙ্গে
সংযুক্ত সেটা তো বোঝা যাচ্ছে না, মানে এই লাইন এটা যদি আমরা স্কিপ করি সেটা কি না, ঠিক স্কিপ হবে? করার দরকার নেই, এটা যে বোঝা যাচ্ছে না এই জন্যই তো আমি অ্যালিজলি শব্দটা ব্যবহার করেছি। এখানে অ্যালিজলি শব্দটা যদি তুমি না দাও তাহলে ভুল হয়ে যাবে। আর অ্যালিজলি শব্দটা তুমি যদি ব্যবহার করো তার মানে হচ্ছে তুমি 100% এটা ব্যবহার করতে না, আমি পারবে। বলছি যদি লাইনটাই স্কিপ করে যাওয়া যায় আর কি, না, সেটা কি? তাহলে তো মিস ইনফরমেশন হয়ে গেল। তুমি একটা বড় ঘটনা লিখছো, সেই ঘটনার সব থেকে বড় একটা ক্ষেত্রে বুঝো, একটা ঘটনার সব থেকে বড় কনসিকুয়েন্স কি হতে পারে? মানুষের মৃত্যু। এর থেকে বড় ঘটনা কিছু আছে? হ্যাঁ একটা স্যার, এই ঘটনা লাইনটা না লিখলে তো আতঙ্কটা বোঝানোই যাবে না। বোঝানোই যাবে না, স্যার, ঠিক আছে? তাছাড়াও কন্টিনিউয়াসলি খবরের কাগজে ফ্রন্ট পেজে এই ব্যাপারটা নিয়ে, এই সুইসাইড হ্যাঁ, চাপানোতোর হ্যাঁ, এই হ্যাঁ, ব্যাপারটা হ্যাঁ, নিয়ে হ্যাঁ। খবর থাকছে। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে ও যেটা বলেছে যে স্যার এসআইআর এর জন্যই যে মারা গেছে এটা তো বোঝা যাচ্ছে না। এক্স্যাক্টলি এই জন্যই অ্যালিজলি শব্দটা লিখেছি। অ্যালিজলি মানে যে 7 জন মানুষ এক সপ্তাহে মারা গেছে এইরকম অভিযোগ উঠছে। তুমি বলোনি যে 7 জন মানুষ এসআইআর এর জন্য মারা গেছে, তুমি কি বলছো? 7 people have allegedly committed suicide, মানে আই ডোন্ট হ্যাভ প্রুফ ফর দ্যাট, আই জাস্ট মেড অ্যান অ্যালিগেশন। কি বলেছি বুঝেছো? অ্যালিজলি শব্দটার মানে হচ্ছে আমি তোমায় শিওর হয়ে বলতে পারবো না, তবে এরকম অভিযোগ উঠছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হুম, এটা লিখবে, মানে ডেফিনেটলি লিখতে হবে এই সুইসাইডের ব্যাপারটা। এটাই হচ্ছে এই রিপোর্টের সব থেকে বড় চুম্বক, সব থেকে বড় ম্যাগনেট। এবং এখানে অ্যালিজলি শব্দটা উল্লেখ যদি না করো সেটা ভয়ঙ্কর ভুল হয়ে যাবে। ভেবে দেখো, 7 people হ্যাভ কমিটেড সুইসাইড ইন ওয়েস্ট বেঙ্গল উইদিন আ উইক। এক সপ্তাহের মধ্যে 7 জন সুইসাইড করেছে এর জন্য? না। অভিযোগ, এমনও অভিযোগ উঠছে যে গত 7 দিনে 7 জন সুইসাইড করেছে, এমনও অভিযোগ তুলছে এক পক্ষ। এইবার আর কোনো সমস্যা নেই, একটা পক্ষের কথা তো বলছো। অ্যালিজলি মানে কি? অ্যালিজলি বাই সাম পিপল। এবার কেন করছে? ডিউ টু মানে বিকজ অফ ফিয়ার্স, ভয়। কি ভয়? দ্যাট দেয়ার নেমস মে বি এক্সক্লুডেড বা লেফট আউট ফ্রম দ্য ভোটার লিস্ট। তাদের নাম বাদ যাবে ভোটার লিস্ট থেকে ডিউরিং দ্য রিভিশন ড্রাইভ, এই যে রিভিশন করা হচ্ছে এসআইআর এর ফলে। অ্যাজ দ্য এসআইআর বিগ্যান ইন ওয়েস্ট বেঙ্গল, মানে অ্যাজ মানে এখানে সিন্সও লিখতে পারো, জবে থেকে, এখানে সিন্স বোঝাচ্ছে। অ্যাজ মানে যেহেতু নয়, এখানে অ্যাজ মানে হচ্ছে সিন্স, জবে থেকে এসআইআর বিগ্যান ইন ওয়েস্ট বেঙ্গল, জবে থেকে এসআইআর ওয়েস্ট বেঙ্গলে শুরু হয়েছে, বুথ লেভেল অফিসার ব্র্যাকেটে বিএলওস আর ফেসিং ম্যারিয়াড কোশ্চেন্স ফ্রম ভোটার্স। ম্যারিয়াড মানে হচ্ছে নানাবিধ। এখানে ম্যারিয়াড যদি মনে না থাকে মেনি লিখতে পারো, ম্যানিফোল্ড লিখতে পারো, আর নাম্বার অফ কোশ্চেন্স লিখতে পারো। অর্থাৎ যবে থেকে এসআইআর চালু হয়েছে এই বিএলও যারা রয়েছে তারা নানা রকম প্রশ্নের সম্মুখীন হচ্ছে ভোটারদের কাছ থেকে। কিরকম? ভেরিয়েশন তো দেওয়া যায় সিম্পল। হ্যাঁ, 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 দেয়া যায়। আমি তো বললাম ভ্যারিয়াস, নিউমেরাস সবই দেয়া যায়। ওয়েন দে উড ভিজিট আ হাউস, কখন তারা একটা বাড়িতে ভিজিট করবে। হাউ পিপল স্টেইং অ্যাব্রড কুড বি এনুমারেটেড। এনুমারেটেড মানে হচ্ছে সুমারি, ঠিক আছে? অর্থাৎ মানে তাদের কিভাবে নাম তোলা হবে। যে সমস্ত মানুষ ধরো বিদেশে আছে, তো কিভাবে তাদের নাম তোলা হবে। হোয়াট উড হ্যাপেন টু দোজ বর্ন আফটার 2002, তাদের কি হবে যারা 2002 এর পরে জন্মেছে, তাহলে 2002 সালের ভোটার লিস্টে তো তাদের নাম থাকবে না, অ্যান্ড সো অন। আচ্ছা, অ্যান্ড দ্য লাইক, এখানে অ্যান্ড দ্য লাইক অথবা অ্যাট দ্য সো অন যা ইচ্ছা লিখতে পারো। মানে এইরকম আরো কিছু প্রশ্ন। তাহলে কি বলা হচ্ছে যে যবে থেকে এসআইআর চালু হয়েছে, তো এই যে যারা বিএলও আছে তারা নানাবিধ প্রশ্নের সম্মুখীন হচ্ছে, মানে অবান্তর প্রশ্ন। তো তার মধ্যে একটা প্রশ্ন, একটা দুটো প্রশ্ন যে কখন তার বাড়ি যাবে, যারা বিদেশে আছে তাদের ক্ষেত্রে আমরা কি করব, কিংবা ধরুন আমার তো জন্ম 2004 সালে, তো বাবু আমি কি করে 2002 সালে আমার লিস্টে নাম থাকবে, আমার জন্মের আগে তো আর থাকা সম্ভব না। তো এই ধরনের নানাবিধ প্রশ্নের কথা বলেছি তাকে। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফে আমি এসআইআর সম্পর্কে লিখেছি, সেকেন্ড প্যারাগ্রাফে এই এসআইআর এর ইম্প্যাক্ট সম্পর্কে লিখেছি যে আমাদের কমিউনিটির মধ্যে, আমাদের পিপলের মধ্যে এর ইম্প্যাক্টটা কেমন।
থার্ড প্যারাগ্রাফ আমরা রেখেছি হচ্ছে অফিসিয়াল। এখানে তো আর অফিসিয়ালের কোনো ব্যাপার নেই, অর্থাৎ দুটো পার্টির যে ক্ল্যাশ এইটাকে আমরা আনার চেষ্টা করব। কি বলছে? পলিটিক্যাল পার্টিজ এক্সপ্রেসড ওয়ারি ছাড়া চাইলে এখানে কনসার্নও লিখতে পারো, কোনো আপত্তি নেই। চাইলে এখানে গ্রেভ কনসার্নও করতে পারো। পলিটিক্যাল পার্টিজ এক্সপ্রেসড প্রকাশ করলো ওয়ারি দ্যাট মার্জিনালাইজড পিপল ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য স্টেট কুড বি লেফট আউট ইন দ্য এক্সারসাইজ। ইন দ্য এক্সারসাইজ মানে ইন দিস প্রসেস। এখানে লেফট আউট মানে হচ্ছে বাদ পড়া। কুড বি লেফট আউট, কুড বি কেন ব্যবহার করেছে? এই যে এক্সপ্রেসড আছে, পাস্ট টেন্স আছে, তাই বাকিটাও পাস্টে করেছে। তাহলে পলিটিক্যাল পার্টিস, স্বাভাবিকভাবে এখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টিসের কথাই বলা হচ্ছে। তারা তাদের চিন্তা ব্যক্ত করেছেন এই বলে দ্যাট দ্য মার্জিনালাইজড পিপল। মার্জিনালাইজড মানে কি? মানে যারা একটু গরিব গুরব। অ্যাকচুয়ালি মার্জিনালাইজড এর সহজ বাংলা মানে ভালো বাংলা হচ্ছে প্রান্তিক মানুষ। তো প্রান্তিক শব্দের মানে বোঝা যায়, প্রান্তিক বলতে কি বোঝায়? যারা একদম শেষ পিছিয়ে পড়ে প্রান্তে আছে। থাকছে, পিছিয়ে পড়া মানুষ। তো impoverished স্বাভাবিকভাবে use তারা করতে তো, হ্যাঁ বাবা বল। impoverished people ইম্পোভারিশড মানে তো গরিব। ইম্পোভারিশড ইজ দ্য সিনোনিম অফ পুয়ার। আচ্ছা ঠিক আচ্ছা আছে? হ্যাঁ, সুতরাং মার্জিনালাইজড তারা ইম্পোভারিশডই হয়, বাট দুটো এক নয়। প্রান্তিক মানে যাদের কাছে ধর ইনফরমেশন নেই। এমন কিছু মানুষ আছে যারা জানেই না যে এসআইআর হচ্ছে। দেখবি একটা যখন লকডাউন হয়েছিল তার 3 বছর পর একজন ঠাকুমা ভিক্ষা করে, তো তিনি 90,000 টাকা ব্যাংকে জমা দিতে গেছেন, পুরনো 500 টাকার নোট। তিনি জানেই না এটা অচল। তাহলে এরা হচ্ছে সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষ। ঠিক আছে? তো যারা পলিটিক্যাল যে সমস্ত পার্টি আছে তারা উদ্বেগ প্রকাশ করেছে দ্যাট মার্জিনালাইজ পিপল ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য স্টেট, অর্থাৎ আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তিক যে সমস্ত প্রান্তিক মানুষ আছে কুড বি লেফট আউট, তারা হয়তো বাদ পড়ে যেতে পারে ইন দ্য এক্সারসাইজ। এই এক্সারসাইজ মানে কি? কোনো কিছুকে, এখানে কিন্তু ব্যায়ামের কথা বলছে না, এই যে প্রসেসটা এক্সিকিউট করা হচ্ছে এই এক্সারসাইজে বাদ চলে যেতে পারে। দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, খেয়াল করে দেখো আমি মমতা ব্যানার্জি লিখিনি। দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল অ্যালেজড, ওই আবার আগের অভিযোগ তোলার জন্য, অ্যালেজ দ্যাট দ্য এসআইআর was being carried out at the behest of the central government to manipulate the voter list ahead of the 2026 assembly poll বা assembly election। এখানে একটা খুব সুন্দর শব্দ আছে বেহেস্ট। বেহেস্ট বলতে কি বোঝায়? বেহেস্টের সাথে সবসময় প্রিপোজিশন অ্যাড ব্যবহৃত হয়, এটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবার বেহেস্ট বলতে কি বোঝায়? বেহেস্ট বলতে বোঝায় হচ্ছে কমান্ড, অথবা আমরা দেখবে বাংলায় যেটাকে বলি অঙ্গুলি হেলনে, অথবা বাংলায় যেটাকে বলি চাপে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অভিযোগ জানিয়েছেন এই যে এসআইআর প্রসেস এটা ক্যারিড আউট, অর্থাৎ সংঘটিত বা লাগু হচ্ছে কিসে? তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের অঙ্গুলি নির্দেশে বা সেন্ট্রাল গভর্নমেন্টের চাপে। এখানে আমি বিজেপি দা টিএমসি না লিখে স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে ল্যাটা চুকিয়ে দিলাম। কেন করছে? টু ম্যানুপুলেট। ম্যানুপুলেট বলতে ওই বলে না ছেড়খানি, ছেড়খানি। তো বাংলায় কি বলে? হেরফের, অর্থাৎ ভোটার লিস্ট আমূলা অদল বদল করে দেবে ফর দ্য বেনিফিট অফ দেয়ার ওন। তো সেটাই বলছে যে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ তুলছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের খেয়াল খুশি মতো তাদের অঙ্গুলি নির্দেশে এই এসআইআরটা লাগু হচ্ছে, যাতে করে 2026-এ যে লোকসভা ইলেকশন হবে তার যে ভোটার লিস্ট তাকে কিছুটা হেরফের করা যায় সেই উদ্দেশ্যে। এরপর কি? গিভেন দ্য ভিরুলেন্ট অ্যান্টাগনিজম by the state government against the implementation of SIR, it will not be an easy task for the poll panel. আচ্ছা, এখানে বেশ কিছু ভালো শব্দ আছে। প্রথম যেখানে ঘাটবে সেটা হচ্ছে গিভেন। গিভেন মানে কি এখানে? এনিওয়ান? উপরে উল্লেখিত প্রদত্ত নাকি স্যার? প্রদত্ত প্রোভাইড মানে উল্লেখ্য এরকম। হুম,
এখানে এর পার্ট অফ স্পিচ কি বলতে পারবে কেউ? এখানে গিভেন কে দাবি করা বোঝাচ্ছে? না, গিভেন হচ্ছে প্রিপোজিশন, ইন, অন, টু, এগুলো বাদেও কিছু প্রিপোজিশন আছে, তার মধ্যে গিভেন একটা। এটার মানে হচ্ছে কনসিডারিং, বিবেচনা করে। তাই কি বললি কেউ? অর্থাৎ গিভেন দ্য ভিরুলেন্ট অ্যান্টাগনিজম, ভিরুলেন্ট শব্দটার মানে এমনিতে ভিরুলেন্ট মানে হচ্ছে হার্মফুল, অর্থাৎ যেটাকে আমরা বড্ড মানে অ্যাসিটিক ইত্যাদি বলতে পারি, টক্সিক বলি না সেই। এখানে ভিরুলেন্ট মানে হচ্ছে বেশি বা চরম, আর অ্যান্টাগনিজম মানে বোঝায় হচ্ছে বিরোধিতা। একটু বলি, নাটকের ক্ষেত্রে দুটো চরিত্র থাকে, একটা চরিত্রকে বলা হয় প্রোটাগনিস্ট, আরেকটা চরিত্রকে বলা হয় অ্যান্টাগনিস্ট। আচ্ছা, অ্যান্টাগনিস্ট মানে কিন্তু কখনোই ভিলেন নয়, তিনি নায়কের বিপরীত অবস্থান করছেন, মানে নায়ক ঠিক, আবার তার প্রতিস্পর্ধী যে সেও ঠিক, শুধু দুজনের পয়েন্ট অফ ভিউ আলাদা। অ্যান্টাগনিস্ট মানে যে তাকে ভিলেনই হতে হবে এমন কোনো ব্যাপার নেই। তোমাদের মধ্যে যারা জুলিয়াস সিজার নাটকটা পড়েছো, সেখানে সব থেকে বড় অ্যান্টাগনিস্টের নাম হচ্ছে ব্রুটাস। তো ব্রুটাসকে সবাই মানতো, হিরো জুলিয়াস সিজার, কিন্তু ব্রুটাসকে সবাই মানতো। তো যখন জুলিয়াস সিজারকে বাকিরা সবাই মিলে হত্যা করলো, তো মানুষ মানে তার সাথে ব্রুটাসও যুক্ত ছিল। ব্রুটাস কিরকম যুক্ত ছিল বলতো? ওই গান্ধীজির মতো ব্যাপারটা আর কি, যে ভগৎ সিংকে ফাঁসি দেয়া কি রদ করা যায় না, দেখুন আপনারা যেটা ভালো বোঝেন, এই টাইপের। মানে আমি অ্যাজ পার সিনেমা বলছি, এর পেছনেও অনেক কন্ট্রোভার্সি আছে। তো ব্রুটাস চাইলেই ওকে বাঁচিয়ে দিতে পারতো, কিন্তু মানে জুলিয়াস সিজারের বেশ কিছু জিনিস যেটা সত্যিই খারাপ ছিল অনেক ক্ষেত্রে, তো তিনি সেটার ক্ষেত্রে আটকায়নি। তো যখন মানুষ উন্মত্ত হয়ে যায়, একটি কথা বলে ব্রুটাস থামিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে নট দ্যাট আই লাভ সিজার লেস, নট দ্যাট আই লাভ সিজার লেস, বাট দ্যাট আই লাভ রোম মোর। অর্থাৎ পেট্রিয়টিজমের মানে পেট্রিয়টিজম বলছি মানে দেশপ্রেম, হ্যাঁ, তার একটা তাস খেলে দিয়েছিল। এমনটা নয় যে আমি সিজারকে কম ভালোবাসি, কিন্তু বিষয়টা হচ্ছে আমি দেশকে আরো বেশি ভালোবাসি। তাহলে এই যে ক্যারেক্টার, একে তুমি ভিলেন বলতে পারবে না, মানে এই যে মোটা গোদা বাংলা সিনেমার ভিলেন সেটা বলতে পারবে না, বাট যার অবস্থান নায়কের বিপরীতে, ঠিক আছে, বা কোনো একটা মেইন ক্যারেক্টার তার বিপরীতে। তো এই ক্ষেত্রে আমরা কাউকে তো আর মানে মমতাকে তো আর ভিলেন বলতে পারি না, তাই না? তাহলে একদিকে একটা ক্যারেক্টার মানে মেইন ক্যারেক্টারকে নরেন্দ্র মোদী বা যারা এসআইআর লাগু করছে, আর তার যে প্রতিস্পর্ধী তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস। তো সেটাই বলা হয়েছে, অ্যান্টাগনিস্ট না লিখে অ্যান্টাগনিজম লিখেছি, কনসিডারিং দ্য ভিরুল্যান্ট অ্যান্টাগনিজম। অর্থাৎ আমরা যদি বিবেচনা করে দেখি যে চরম যে বিরোধিতা কার দ্বারা, বাই দ্য স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকারের দ্বারা, এগেইনস্ট দ্য ইমপ্লিমেন্টেশন অফ এসআইআর, অর্থাৎ এই এসআইআর এর ইমপ্লিমেন্টেশনের বিরুদ্ধে স্টেট গভর্নমেন্টের যে চরম বিরোধিতা, এইটাকে আমরা যদি বিবেচনা করে দেখি, ইট উইল নট বি অ্যান ইজি টাস্ক, এটা খুব একটা সহজ জিনিস হতে যাচ্ছে না ফর দ্য পোল প্যানেল, অর্থাৎ যারা পোল প্যানেলে রয়েছে এই ব্যাপারটাকে এক্সিকিউট করার জন্য, তাদের জন্যও খুব সহজসাধ্য কাজ হতে যাচ্ছে না। এখানে আর লিখলাম না যে টু ইমপ্লিমেন্ট এসআইআর, কারণ আমি একই সেন্টেন্সে অলরেডি লিখে রেখেছি যে অ্যান্টাগনিজম বাই দ্য স্টেট গভর্নমেন্ট এগেইনস্ট দ্য ইমপ্লিমেন্টেশন অফ এসআইআর। তো এখানে ইমপ্লিমেন্টেশন অফ এসআইআর লিখেছি, মানে পরে আর আমার লেখার দরকার নেই যে ইট উইল নট বি অ্যান ইজি টাস্ক ফর দ্য পোল প্যানেল টু ইমপ্লিমেন্ট ইট বা টু ইমপ্লিমেন্ট এসআইআর, এটা আর বলার দরকার নেই। তাহলে এই টোটাল হচ্ছে আমার প্যাসেজ, আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট।
স্যার হুম, স্যার বলো। বলছিলাম এই স্যার এসআইআরটা তো শুধু ওয়েস্ট বেঙ্গলের উপরেই রিপোর্টটা লেখা হচ্ছে না, এটা তো জেনারেল লেখা হচ্ছে। তাহলে আমি কোনো পক্ষে বা মানে এটা সাপোর্ট বা এটার এগেনস্টে না গিয়েও মানে জেনেরিক বিহারে যেটা ঘটনাগুলো ঘটেছে, যেটা নিয়ে পেপারে বেশ কিছু এডিটোরিয়ালও লেখা হয়েছিল, যে কিছু ডিলিশন যেগুলো হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে যে কি মেজার্স গুলো নেওয়া উচিত ছিল বা উচিত কি, বা কমিশন কি করে সেটাকে ইলেকশন কমিশন একটা জাস্টিফাই আলাদা করছে। টপিক, এখানে টপিকটা হচ্ছে এসআইআর ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? এবং আমি এটা যে শুধুমাত্র আচ্ছা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে না সেটা প্রথম লাইনেই বলে দিয়েছি। ইন 12 স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, 3টে ইউনিয়ন টেরিটরিজ এবং 12 স্টেটসে হয়েছে। যদি এসআইআর দেয়, ডেফিনেটলি বিহার এসআইআর দেবে না, দেবে হচ্ছে আমাদের স্টেট নিয়ে, অথবা অল ওভার ইন্ডিয়া দিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, কারণ এখনো সবকটা এডিটোরিয়াল রাজ্যে হয়নি। আসবে না নিউজ পেপার আসবে এসআইআর দিয়ে? এসআইআর এডিটোরিয়ালই আসা উচিত, নিউজ পেপার রিপোর্ট কি করে আসবে? কিন্তু স্যার এই রিপোর্টটা তো অনেকটাই বড় ক্লার্কশিপের জন্য, তো না, মোটেও বড় এটাকে না, আমি ছোট। বড় বড় করে লিখেছি, 130 শব্দ আছে। আচ্ছা 130 টাইটেল এবং স্যার টাইটেল কিন্তু যদি দেখা যায় যে ওই 28শে ডিসেম্বর আস্তে আস্তে বিহারে যে অ্যালিগেশন গুলো এসেছিল ওয়েস্ট বেঙ্গলের সেম অ্যালিগেশন গুলোই আসতে শুরু করলো, কারণ ওই মানে এসআইআর এর ওই সমস্যাগুলো নিয়েই একটা মানে এডিটোরিয়াল লেটার, সরি এডিটোরিয়ালে বেশ কিছুদিন ধরে লেখালেখি চলছে পেপার গুলোতে। আর দেখো, যদি সেরকম হয় বড় কোনো চেঞ্জেস আসে, তখন লাস্ট মোমেন্টে একটু চেঞ্জ করে দিতে হবে, আমি তখন নোটটাকে আপডেট করে দেব। কিন্তু আজকে ধরো 8ই নভেম্বরে দাঁড়িয়ে আমি তো এটা বলতে পারি না যে 27শে ডিসেম্বরের মধ্যে, মানে যেহেতু 28 তারিখ পরীক্ষা, কি কি চেঞ্জেস আসতে পারে। যদি কোনো ম্যাসিভ চেঞ্জ না আসে, এর এইম অবজেক্টিভ এটাই, এটা লিখে আসো, তুমি নিশ্চিন্ত থাকতে পারো, ভালো নাম্বার পাবে। এবার হয় না না স্যার, একটা। ওইটা বলছি না, মানে ওই যে টাইনি লিটল এক্সক্লুশনস গুলো হয়ে যাচ্ছে, হুম হুম হুম। মানে কিছু জনের যে নাম বাদ পড়ে যাচ্ছে, ওই জিনিসটাই আর কি, শুধু শুধু আর সেটা ওইটা তো নিয়েই না ছিল হলে, যেটা। সেটা তো আমাদের মনে হয় 9 তারিখ থেকে মনে হয় শুরু হবে, 8 তারিখ না 9 তারিখের পর। এই মুহূর্তে তো সেটা জানা যাবে না, না? যদি ম্যাসিভ কিছু ডেডলি চেঞ্জেস আসে, দেখো এরকমও তো হতে পারে যে এসআইআর রদ করে দিল 20 নভেম্বর, হবে না আমি বলছি কথার কথা, তো তখন এই রিপোর্টটাকে আমাকে ভেঙে আবার লেখাতে হবে। বাট ফর দ্য টাইম বিং, আজকে 8ই নভেম্বর তো আজকে নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, 8ই নভেম্বরে দাঁড়িয়ে তোমাদের এটা কমপ্লিট, এখন অবধি যা ডেটা আছে সেই অনুযায়ী আমি পুরো লিখিয়ে দিয়েছি। স্যার আচ্ছা এডিটোরিয়াল রিপোর্টে টাইটেলটা কি দেবো, টাইটেলটা? টাইটেল ওরা যেটা দেবে ওই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা দিয়েই দেবে, আচ্ছা স্যার ঠিক আছে? হুম। স্যার এডিটোরিয়াল রিপোর্টে সিম্পল স্যার লিখে একটা যাবো, ওই কথা 22 বলছিলাম সাব যে এই যে রিপোর্টার আপনি যে ডেট এগুলো। রিপোর্টটা দিয়েছেন সেটা তো ঠিকই আছে, কিন্তু যে মানে লাস্টের দিকে মানে কিছু একজন কিছু বলো, ফ্রেজ নাহলে আমি যেগুলো বুঝবো কি করে। না স্যার, লাস্টের দিকে যে কিছু কিছু ফ্রেজ মানে ওই পরীক্ষা হলে এগুলো মনে থাকবে তো একটু মানে সহজ ভাষায় হলে বেটার হতো না, এটা মুখস্থ মানে করে যাও, হ্যাঁ। ভিরুলেন্ট। স্যার হ্যাঁ বলো। বলছি কি স্যার, যদি এসআইআর ইন ওয়েস্ট বেঙ্গল না এসে শুধু এসআইআর আসে, তাহলে কি আমি লেখার মাঝে ওয়েস্ট বেঙ্গলের নামটা উল্লেখ করতে পারবো, নাকি ওই হ্যাঁ জায়গায় পারবে 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 পারবে। দেখো আচ্ছা এডি স্যার। মানে তোমাকে এসআইআর দিচ্ছে মানে আর এক্স ওয়াই জেড ম্যাটার করে না। আচ্ছা, মানে আমার স্টেট অনুযায়ী লিখে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার যদি স্যার ওখানে আমি কোনো স্টেটের নাম না দিয়ে যদি এক্স বললে লিখি ওয়েস্ট বেঙ্গলের জায়গায়, তাহলে কোনো সমস্যা হবে কি? সমস্যা হবে না, বাট ওয়েস্ট বেঙ্গল লেখাটা এক্ষেত্রে ভালো। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, চলো কিছু ছোট ছোট এডিটোরিয়াল ট্রান্সলেশন রিপোর্টের তোমাদের দিই। ফরম্যাটটা যদি হ্যাঁ বলো। এডিটোরিয়াল রিপোর্টের এটাই ফরম্যাট থাকে তো, মানে কোনো 22 মোট স্টাফ রিপোর্টার ওগুলো থাকে না, ওগুলো থাকে না, এডিটোরিয়ালে ওইসব কিছু দিতে হয় না। যেমন লেখা আছে তেমনি টু দ্য একদম। এডিটর বা ওই ধরনের লেখাও তো লেখার দরকার নেই। কিচ্ছু লেখার দরকার নেই। টু দ্য এডিটর তো ইয়েতে লেখে তোমার, সেটা এডিটোরিয়াল লেটার। লেটার সেটা, সরি স্যার, সরি, হ্যাঁ এডিটরের লেটারে লেখা হয়, এটা তো এডিটোরিয়াল লেটার, এটা রিপোর্ট। আচ্ছা চলো, কিছু টাইম আছে, আমরা স্যার ছোটখাটো বলছি এখানে তো 20 মার্ক থাকবে, ম্যাক্সিমাম কত ওয়ার্ড ইউজ 15 করতে হবে? 15 মার্কস থাকে।
15 মার্ক। হ্যাঁ, ট্রান্সলেশনে হ্যাঁ তো 20 থাকে। না আমি স্যার একটা ওই প্রিভিয়াস ইয়ার্সে দেখছিলাম তো ওইখানে 20 আছে রিপোর্টে, না 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 2016 রিপোর্ট যেটা। না, এখন 15 দেয়, 15, 15, 20। প্রেসি তাহলে তো 15, আরো শর্ট। রিপোর্ট 15। হ্যাঁ, 150 ওয়ার্ড বলা থাকে, 150 ওয়ার্ড। আচ্ছা এটা আচ্ছা, গুনে তাহলে দেখো, ওই 150-র কমই আছে সম্ভবত। হুম। না স্যার না টাইমটা তো স্যার, খুব এটা কম, 1 মোর দ্যান ঘন্টাতে 6টা 2 পার্ট পার্টস ধরুন দেখলাম। হুম। ওইটা। ওই মুখস্থ নামানো ছাড়া উপায় নেই। রিপোর্টটা হুম, মুখস্থ নামাবে, ওখান থেকে টাইম বাঁচাবে, দিয়ে সময়টা খুব প্রেসি কম। আর ট্রান্সলেশনে সময় দিতে হবে। 200 শব্দ হুম, পার হয়ে যাচ্ছে তো, হ্যাঁ বলো, 200 শব্দ পার হয়ে যাচ্ছে এটা। এটা কি 200 পার হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি দু- নিজে লিখেছি এবং আমি গুনে দেখলাম, এই জন্যই আপনাকে বললাম তখন। আচ্ছা, আমি তাহলে এটা ছোট করে দিচ্ছি, ঠিক আছে? আমি ইয়ে করিনি, তাহলে ছোট করে দেবো। 200 শব্দ হলে কিছু বাদ দিয়ে দিতে, আমি এখানেই বাদ দিয়ে দিচ্ছি। স্যার দাঁড়াও, রিপোর্ট গুলো আমার মনে হয় 110 এর কাছে সুবিধা হবে, কারণ ওখানে 120, আমাদের সময়টা সেভ করতে পারবো। 110 হ্যাঁ হলে বেশি ছোট হয়ে যাবে, 120 শব্দে হ্যাঁ, লিখবে। তাহলে ঠিক আছে, সময়টা দাঁড়াও একটু সেভ এখনই। করা যাবে আর কি। হুম। এমনি স্যার মুখস্থ করেও আপনি যদি 150 ওয়ার্ডের দেন, সেটা আমরা লিখতে গেলে 120 চলে আসবে। সেটাই কথা। না, এটা 200 যদি হয়ে হ্যাঁ, যায় তাহলে তো একটু বেশি হয়ে গেছে। এইভাবে বাদ দেবো না। 200 তোমরা গুণে বলছো তো, না আন্দাজে বললে? না স্যার, গুনে বলছি। এক্সাক্ট কত ওয়ার্ড আছে? বলছি স্যার। স্যার মোর দ্যান 220 ওয়ার্ড আছে। আচ্ছা, দেখো তো কটা শব্দ বাদ গেল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 233 শব্দ আছে স্যার। 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64। বাদ দিয়ে দাও। পঁয়ষট্টি, ছেষট্টি, সাতষট্টি, আটষট্টি, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 59। এই সরি, 78, 79, 79। টোটাল কত বললে? 232। 237। 232, 37, ওই যাই হোক 235 ধরলাম। তার থেকে 80টা শব্দ বাদ দাও, মানে 79 হয়েছে, আমি 80 ধরছি। 5, 5, 8 আর 5, তাও 13। 150 প্লাস থাকছে স্যার তাহলে। হ্যাঁ, 155। এইটুকুনি লিখতেই হবে এই লেখাটা, নাহলে ইনফরমেশন বাদ চলে যাবে এর থেকে যদি কম করো। তোমরা একটা কাজ করো, এর একটা ছবি নিয়ে নাও, হ্যাঁ, তাহলে সুবিধা হবে।
এ স্যার বাবা, এটা তো ইউটিউবেও করিয়েছিলেন, ওখান থেকে তুলে নিয়েছি খাতায়। হ্যাঁ নিয়েছো, এবার কোন অংশটা বাদ দেবো ওটা তো আর করা হয়নি ইউটিউবে। এক মিনিট। স্যার আপনার ইউটিউবের ভিডিও গুলো কি দেখতে হবে, না শুধু না এই না না না, আমি তো করিয়ে দিচ্ছি অ্যাপের এখানে। স্যার গুলো আপনি যদি দেখলেই গ্রুপে হয়ে পাঠাবেন ওখানে একটু এডিট করে দিলেই তো হয়ে যায় না? হ্যাঁ তাও হয়, আমি গ্রুপে এডিট করে পাঠিয়ে দিচ্ছি, ঠিক হ্যাঁ হ্যাঁ, আছে। ওটাই ভালো হবে স্যার, গ্রুপে এডিট করে আপনি পাঠিয়ে দিবেন, সবাই পেয়ে যাবে। ঠিক আছে, আমি গ্রুপে তাহলে এডিট করে পাঠিয়ে দিচ্ছি। একটু রাত হবে দিতে, হ্যাঁ। আচ্ছা চলো ছোট ছোট কিছু ট্রান্সলেশন করার চেষ্টা করি, অল্প কিছু সময়। কঠিন দেবো না, সব প্যাসেজ দিচ্ছি না, সিঙ্গেল লাইন ট্রান্সলেশন দিচ্ছি। ধরো বলা হচ্ছে, হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা। ছবিতে বালি রয়েছে অনেক, বলো। Enough sand in the picture. The ভার্ব picture is কোথায়? the picture is full of dust. There are স্যার enough sand. sir, there is enough grain in the picture. হুম, There is enough grain in the picture. গ্রেইন দিও না, স্যান্ডি ব্যবহার করো। The picture দেয়ার, is full of dust. ডাস্ট মানে ধুলো, Okay. দেয়ার ইজ স্যান্ড অথবা আর, পার্টিকেলস বলা যাবে। দেয়ার ইজ সাম স্যান্ড করতে পারো, সাম অনেক স্যান্ড, বলে যে তাহলে লট অফ করলে ভালো হবে। হ্যাঁ এটা করতে পারো। আ লট অফ, দেয়ার ইজ আ লট অফ স্যান্ড, তারপর In the picture. ইন দ্য ইন দ্য পিকচার। পিকচার, ইন দ্য পিকচার, ইন দ্য ফটো, যা ইচ্ছা করো, অসুবিধার কিছু নেই। ধরো বলা হলো সমস্যাটি বিপজ্জনক হয়ে উঠছে, উঠছে বা উঠেছে লেখো। আর ওটা So অন দ্য the পিকচার problem is becoming dangerous. বিকামিং হয় না। আর Problem is স্যার become ওখানে অন দ্য dangerous. পিকচার করলে কি হতো? না, অন না, ইন দ্য পিকচার। The problem is getting dangerous. দ্য হ্যাজ প্রবলেম ইজ, বিকাম ডেঞ্জারাস। গেটিং ইজ গেটিং যদি দাও তাহলে মোর ডেঞ্জারাস করতে হবে, ঠিক আছে। কারণ দেখো যখন তুমি ইজ গেটিং ব্যবহার করছো তখন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে কনভার্সন হচ্ছে, তাহলে বিপদ থেকে আরো বিপজ্জনক হয়ে যাচ্ছে, তাহলে মোর ডেঞ্জারাস হবে। অথবা বিপজ্জনক হয়ে উঠছে, এটার জন্য একটা ইংরেজি আমরা ব্যবহার করতে পারি, দ্য প্রবলেম অথবা দ্য ট্রাবল Ocean হবে না ocean. ইজ বয়লিং আপ। বার্নিং বয়লিং প্রবলেম আপ ইউজ মানে করা যেতে পারে ফুটছে। না স্যার? বার্নিং প্রবলেম তো জ্বলন্ত ইস্যু। Red alert, set red alert. রেড Alarming অ্যালার্ট অন্য issue. জিনিস, বয়েলিং আপটা সচেতনতা। মানে বাড়ছে এই হিসাবে ব্যবহার হয় না, মানে না বৃদ্ধি না, পাচ্ছে। ফুটছে ফুটছে ফুটছে, বয়লিং আপ মানে ফুটছে, বাড়ছে না। ধরো বলা হলো একদিন না একদিন সে ফিরবে। So someday or the other he will return. হুম, Someday or the other he will return. বাকিরা He or she will He will return. return in one day. হ্যাঁ, এটা Perhaps he will return one day. না, একদিন না একদিন, এটার ইংরেজি ওয়ান ডে অর আদার। ওয়ান ডে অর অ্যানাদার। অ্যানাদার না, আদার, এটা একটা ফ্রেজ।
এর আগে লেখো হি উইল রিটার্ন ওয়ান ডে অর আদার। চাইলে এটাকে শ্যালো ব্যবহার করতে পারো এমফাসাইজের জন্য। হি শ্যাল রিটার্ন, মানে তোমাদের মনে হতে পারে যে হি এর পর তো শ্যাল হয় না, কিন্তু তুমি ডিটারমিনেশন বোঝানোর পর আই এর পর উইল আর হি এর পর শ্যাল ব্যবহার করতে পারো। এবার আই এর পর উইল এখন আর খুব একটা পাত্তা দেওয়ার মতো জায়গায় নেই, কারণ আই এর পর এখন এমনিতেই উইল আকছার ব্যবহৃত হয়, কারণ আমেরিকানরা সেটা ইউজ করে। কিন্তু আমরা যে ইংরেজিটা করি সেটা তো একটা তোমার মানে ব্রিটিশ ইংলিশ, তো সেই ক্ষেত্রে আই এর পর শ্যালই ব্যবহার করা উচিত। ঠিক আছে? আচ্ছা, আহ ধরো আমরা যদি ধরি গত বছর ভাইরাস হয়েছিল, আহ সে ভাইরাসে সংক্রমিত। কি হবে ইংরাজি? হি ইজ ইনফেক্টেড উইথ ভাইরাস। He is infected by the virus. বাই হবে না, উইথ ভাইরাস With উইথ। আর শুধু উইথ নয়, উইথ আ ভাইরাস। এখানে হি কিংবা সি দুটোতে করতে পারি। হ্যাঁ কর না, ছেলে হলে হি করবি, মেয়ে হলে সি করবি, এটা আবার বলার কি আছে? ধরো বলা থাকলো আমি শেষ দিন পর্যন্ত অনুশোচনা করব। I will repent at the last day, till last day. till the last I will day. regret. Last day. I will I will regret regret till the last last. day মানে আমি শেষ দিন করব, শেষ দিন পর্যন্ত হলো না। I will Till the regret I, till last day. I will regret till last day. I will I regret will till regret till my Till the last day. Till last day. হুম, এখানে রিগ্রেটের পর একটা ইট ব্যবহার করে দিও, মানে কোনো একটা কিছু তো অবজেক্ট, রিগ্রেটের সাথে একটা অবজেক্ট বসাতে হয়। আই উইল রিগ্রেট রিগ্রেট ইট। এবার আনটিল, আনটিল লিখতে পারো, আনটিল মাই লাস্ট ডে অথবা মাই ডাইং ডে। ব্রেথ ইউজ করা যাবে, ব্রিথ হুম, ব্রিথ বুঝতে আপ পারছি না। টু ডেথ, আপ টু ডেথ ইউজ করা যায় না না স্যার? না না, মৃত্যু পর্যন্ত হয় না। হ্যাঁ, লাস্ট ব্রেথ স্যার, ব্রিথ until হ্যাঁ death করে লাস্ট দিলে ব্রিথ হবে। হতে পারে, হ্যাঁ খুব ভালো হতে পারে। until death করে দিলে হবে না? হুম, আনটিল ডেথ হতে পারে, অথবা একটা ভালো স্যার ইংরেজি শিখিয়ে দিই। কালকের যে বেসিকের ক্লাসটা ওটা কি আপলোড হয়নি? হ্যাঁ হয়েছে তো আপলোড, দেখো ভালো করে। আমি নালে দীপায়নকে বলে দিচ্ছি কি টাইটেলে আছে, তোমরা দেখে নিতে পারবে। ওটা তো দেখতে পাচ্ছি না স্যার, অন্য তো স্যার ম্যামদের নাম দেওয়া থাকে কিন্তু ওটা তো নেই। ও তো নাম হয়তো দেয়নি, আমি বলে দিচ্ছি, ও চেঞ্জ করে দেবে টাইটেলটা। স্যার আচ্ছা, যে ক্লাসগুলোতে একটু বেশি আধিক্য থাকবে একটু মানে নাম লিখে দিলে সুবিধা হয়, যে এই ক্লাসটাতে ধরুন এসআইআর হয়েছে, এসআইআর দিয়ে ক্লাসটা লিখলেন, তো আমাদের খুঁজতে একটু ভালো লাগবে। ওটা তো ক্লাসের আগে টাইটেল দেয়া হয়। এবার হুম হুম যে করছে তার পক্ষে জানা সম্ভব না আগে থেকে স্যার কি করাবেন। হুম হুম। ঠিক আছে, না, পরে তো এডিট করা যাবে স্যার, পরে তো মনে হয় ক্লাসগুলোর নাম এডিট করে লেখা যাবে। হ্যাঁ করা যায়। এবার এখন অতগুলো হুম, ক্লাস একসাথে আর টপিক পুরো দেখা, যেমন ধরো আজকেরটা হ্যাঁ ধরো হ্যাঁ। শুধু এসআইআর লেখা থাকবে, এবার হুম 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 তাকে যদি এডিট করতে হয় তাকে লিখতে হবে এসআইআর এন্ড ট্রান্সলেশন, কারণ লাস্ট হয়তো আধ ঘন্টা ট্রান্সলেশন করাচ্ছি। এবার অতটা না, ভিডিও সবটা দেখবে না কি স্যার, করে? মেন টুকু মানে মূল যে ছিল ক্লাসটা ধরুন আজকে এসআইআর দিয়ে চললো, ওটাই ভালো হুম। এরকম। তোমরা না একটু কেটে কেটে দেখে নেবে কি আছে। হুম হুম আচ্ছা, ধরো আহ ধরো এসআই এর রেজাল্ট বেরোলো, তো তোমাদের মাঠ আছে, দৌড়তে হবে। ধরো আমি লিখলাম দৌড়নোর জন্য, বা দৌড়নোর পর লেখো আমার পা ব্যথা করছিল।
Sir, my leg was paining after the running. পেইনিং হয় না, Aching. একিং। leg So, aching টা ব্যাক এক হেডেক দেখেছি, পায়ের ক্ষেত্রেও কি? হ্যাঁ হ্যাঁ, হবে My হবে। leg was hurting after. আচ্ছা, সবার প্রথম মাথায় রাখবে মাই লেগ নয়, মাই লেগস, এটা প্লুরাল করবে সব সময়। my legs are আর paid তোমরা যে করলে হবে আর লিখছো, আর কেন are in লিখছো? paid আছে তো করছিল, Well, তাহলে were in করছিল paid মানে ওয়্যার না, ওয়্যার এচিং। ঠিক আছে, কখন? দৌড়ানোর পর, তাহলে আফটার দ্য রান লেখো, after that. অথবা আফটার দ্য রান প্রথমেও লিখতে পারো। আফটার দ্য রান, এখানে রান হচ্ছে নাউন। হ্যাঁ, মাই লেগস ওয়্যার একিং। ঠিক আছে, এচিং না, এইকিং, এইভাবে লিখতে হয়। আচ্ছা, ধরো বলা হলো, একটু কঠিনের দিকে যাই, এবছর গাছে বেশি ফল ধরেনি। বলো। This year, This year, no many fruits in the tree. বলো। this year, The tree did not bear many trees this year. Many fruits this year. আরেকবার বল। The tree did not bear many fruits this year. ডিড নট কেন? স্যার that পাস্টের tree ঘটনা ইন্ডিকেট করছে। ধরেনি তো পাস্ট নয়। দেখো, এই that জিনিসগুলো একটু tree bears a টেন্সের few ব্যাপার। fruits this year করলে হবে না? দেখো দেখো, ফ্রুট করা যাবে ধরেনিটা? হ্যাঁ করা Trees যেতে have পারে। not borne করেনি, fruits. একটা জিনিস, এটা একটু বুঝে নাও, করেনি ধরেনি, এটা নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। নেগেটিভ স্যার। নেগেটিভ। তাহলে এর পজিটিভ বা অ্যাফার্মেটিভ কি হবে? A few করেনিকে অ্যাসার্টিভে লিখলে কি হবে বাংলায়? করেছে। করেছে। পড়েছে। আর এটা করলে কি হবে? ধরেছে। ধরেছে। তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটাও কোন টেন্স? আচ্ছা, নেগেটিভ ফর্ম অফ প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, নেগেটিভ ফর্মে না এই করেছে ধরেছে এগুলো অনেক সময় ইয়ে করা যায়। এবার মাথায় রাখবে, এই পারফেক্টটাকে তুমি ইনডিফিনিট কন্টিনিউয়াসে চেঞ্জ করতে পারো সেন্স অনুযায়ী, কিন্তু প্রেজেন্টকে কখনো পাস্ট করবে না, পাস্টকে কখনো ফিউচার করবে না। মানে এই টাইমে কোনো চেঞ্জ হবে না, শুধু মোড অফ হ্যাপেনিং পারফেক্ট থেকে ইনফিনিটিভ, ইনফিনিটিভ থেকে এই ইনডিফিনিট, ইনডিফিনিট থেকে কন্টিনিউয়াস, এই চেঞ্জগুলো করা যেতে পারে। একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে যে তারা নিরন্তর খেলা করছে। তাহলে করছে মানে কি? কন্টিনিউয়াস। তাহলে দে আর প্লেইং করলেই হয়ে যায়, দে আর প্লেইং করলেই হয়ে যায়। ঠিক আছে, মানে এবার নিরন্তরের একটা ইংরেজি করে দাও কন্টিনিউয়াসলি। এবার তুমি না করে এটা ইনডিফিনিটেও করতে পারো, দে আর অ্যাট প্লে। কন্টিনিউয়াসলি, এই যে ওয়ার্ডটা ব্যবহার করলাম কন্টিনিউয়াসলি, এটাই কিন্তু কন্টিনিউইটি বোঝাচ্ছে। তাহলে আমার আলাদা করে আর প্লেইং লেখার দরকার নেই, এখানে দে আর অ্যাট প্লে, এখানে আরটা কিন্তু মেইন ভার্ব।
তাহলে সাবজেক্টের পর কি বসেছে? V1 বসেছে, মানে এটা ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার। তুমি সেন্স অনুযায়ী মানে যদি দাঁড়ায় এই চেঞ্জেস গুলো করতে পারো, কিন্তু ইনডিফিনিট কে কন্টিনিউয়াসে নিতে পারো, কন্টিনিউয়াস কে পারফেক্টে নিতে পারো, কিন্তু প্রেজেন্ট কে কখনো পাস্টে নেবে না। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ধরো কোথায় গেল পেনটা? হ্যাঁ, আহ ইহা বা এটা ডাহা মিথ্যে কথা, কি হবে? It is utter false. It is absolutely a false one. মিথ্যে Sir, কথা একদম। it is an absolute lie. ইট ইজ অ্যান অ্যাবসলিউট লাই হয় না, ইট ইজ আ আটাল, আটার না অ্যাকচুয়ালি, লাইয়ের আগে সব থেকে ভালো যেটা হয় সেটা হচ্ছে শিয়ার লাই। লাইয়ের সাথে শিয়ার মানে চরম আইডল মিথ্যা টক হবে কথা। না স্যার? হ্যাঁ, আইডল টক, আইডেল টক তো অন্য জিনিস। আইডেল টক মানে হচ্ছে, আইডিয়ালি। আইডেল মানে আজগুবি ক্ষেত্রে। আচ্ছা এমনিতে আইডেল মানে কি? অলস। আচ্ছা ইজ আইডেল মানে কি? অলস। তাহলে অলস সময় মানুষ কি আংবাং বকে, তাই জন্য সেটাই ওটাকে তো। আইডেল টক বলে। ঠিক আছে, কিন্তু ডাহা মিথ্যা এখানে মিথ্যের উপর জোর পড়বে, আইডেল আচ্ছা ক্ষেত্রে অতটা ভালো আসবে না। স্যার ধরো, ব্ল্যাটেন্ট লাই করলে হবে? হ্যাঁ ব্ল্যাটেন্ট করা মানে যেতে পারে। ব্ল্যাটেন মানে হচ্ছে নির্লজ্জ, নির্লজ্জের মতো মিথ্যা কথা। ব্ল্যাটেন, ব্ল্যাটেন শব্দটা তোমার এসপি বক্সিতেও আছে। আচ্ছা, ধরো এরকম বলা হলো, দেখি তো এটা করতে পারো কিনা। হে মহাশয়, বা এই যে, হে মহাশয় বাদ দাও, এই যে আপনার কাছে কি 100 টাকা, আচ্ছা একটু বাড়িয়ে দিই, 500 টাকা উম খুচরো আছে বা ভাঙতি আছে? এক্সকিউজ মি, হ্যাভ এক্সকিউজ মি, হ্যাভ ইউ Excuse me, do you have 500 the rupees changes? changes of 500 rupees note? আরেকবার বল। Excuse me, এক্সকিউজ do you হ্যাঁ, have the change of 500 এ rupees চেঞ্জ note? হবে না, ডু ইউ হ্যাভ চেঞ্জ, এই জন্যই Do you দিয়েছি। have change? ডু ইউ হ্যাভ এ চেঞ্জ হয় না। হ্যাঁ, এক্সকিউজ মি, ডু ইউ হ্যাভ চেঞ্জ, অফ নয়, ফর ফর রুপিস 500 500। রুপিস। না, 500 রুপিস, তাতে কোনো সমস্যা নেই। চেঞ্জ ফর, চেঞ্জ অফ হয় না, আর এ চেঞ্জও হবে না। এই যে ভাঙতি অর্থে এ চেঞ্জ হবে না। ধরো বলা হলো, সে যা বলেছিল, বা একটা নাম দিলাম, মনে করো রানা, রানা যা বলেছিল আমি তার সবটা শুনেছিলাম, কি হবে? আমি তার সবটা শুনেছিলাম। I have I heard have everything. heard I have everything heard what everything Radha that had said. Rana said. আই হ্যাভ Heard I have everything heard everything Yeah. what that Radha Rana had said. said. I have heard everything what Rana had said. That That. আচ্ছা, আর I I heard heard everything everything what that Rana had Rana said. had said. এটা হবে হচ্ছে I heard everything Rana said. এখানে না তো which হবে, না তো what হবে। দেখো,
সবার এখানে একটা জিনিস তুমি লিখতে পারো, একজন বললো দ্যাট লেখা যেতে পারে, কিন্তু উইচ অথবা হোয়াট হবে না। হোয়াট কেন হবে না? হোয়াট হচ্ছে ডবল রিপ্লেসমেন্ট। তুমি যদি অ্যাকচুয়ালি হোয়াট শব্দটা উইচ এবং দ্যাট দুটোকে একসাথে রিপ্লেস করে। মনে করো এখানে এভরিথিং থাকতো না, ধরো আমি বললাম হি সেড দিস, আই হার্ড দিস। এই দিস আর এই দিস এর মধ্যে মনে করো প্রথম দিসকে আমি কাটছি, সরি সেকেন্ড দিসকে আমি কেটে দিলাম, তাহলে উত্তর হবে হি সেড দিস which I heard। তাহলে এই whichটা কার বদলে বসলো? এই দিসের পরিবর্তে। কালারটা বোঝা যাচ্ছে? এই দিসের পরিবর্তে। এবার মনে করো তুমি এই দিসও কাটছো, তখন উত্তর হবে what। I said what I heard, সরি হি ছিল, সরি হি said what I heard, সে সেটাই বললো। তো এক্ষেত্রে তুমি what তখন হতে পারতো যদি এখানে এভরিথিংও না থাকতো। I heard what Rana said, তাহলে হোয়াট যে বললে তারটা ভুল। 2 নম্বর উইচটা কেন ভুল একবার বুঝে নাও। যদি এই উইচ তার আগে কি আছে? এভরি। যদি উইচের আগে বা হুয়ের আগে সুপারলেটিভ ডিগ্রি থাকে, অথবা অথবা only, any, the same, nothing but, none but, all, each, every, few, little, all ইত্যাদি থাকে, তাহলে which ব্যবহার না করে আমরা that ব্যবহার করতে পারি, মানে করতে হবে আর কি। আইদার that ব্যবহার করতে হবে অথবা দ্যাটটাকে হিডেনও রাখা যায়। তাহলে এখানে দেখো তো এই which-এর আগে নান বাট আছে না নেই, নাথিং বাট আছে না নেই, অনলি আছে না নেই, এনি আছে না নেই, ইচ আছে না নেই, এভরি আছে। তাই যখনই এভরিথিং হলো তাহলে এখানে ব্যবহার করতে হবে দ্যাট। আর এই দ্যাটটাকে চাইলে তুমি নাও লিখতে পারো, মানে হিডেন থাকতে পারো। তাহলে হচ্ছে আই হার্ড এভরিথিং দ্যাট রানা সেড, অথবা আই হার্ড এভরিথিং রানা সেড। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? স্যার ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচে যে দ্যাটটা দেওয়া হয় ওটা ওটা দিইনি। স্যার সেই ওটা এমসিকিউ তে যদি কখনো এরকম অপশনে আসে যেখানে দ্যাট দেওয়া নেই, এবারে দিবি দিবি, আমি বলে স্যার দিই। অক্সফোর্ডের একটা বই ছিল ওই এজে থমসনের, তাতে এক্সাম্পল দেখিয়েছিল যে দ্যাটটা না দিলেও ইনডাইরেক্ট স্পিচে ন্যারেশন হয়, মানে হ্যাঁ, দ্যাটটা দেওয়া ম্যান্ডেটরি নয় আর কি। শুনে নে, পুরো বিষয়টা শুনে নে। তুই যেটা বলেছিস সেটা ভুল কিছু নয়। যদি মনে কর আই নো দ্যাট হি ইজ আ রিচ ম্যান, এখানে এটা হচ্ছে ভার্ব, তাই তো? এবার বললাম আই নো দ্য নিউজ, তাহলে এখানে অবজেক্ট কোনটা? দ্য নিউজ। এবার আমি লিখলাম নিউজ
but the news equal to he is a rich man. তাহলে অঙ্কের সূত্র অনুসারে কোথাও যদি লেখা থাকে a ইকুয়াল টু বি, তাহলে এর ঘরে আমি বি বা বি এর ঘরে এ দিতে পারি, হ্যাঁ কি না? পারি তো? হ্যাঁ। হ্যাঁ স্যার। যদি পারিস তাহলে এই দা নিউজটা কি? অবজেক্ট, আর অবজেক্ট মানে কি? নাউন। তাহলে এখানে দা নিউজ তার ভ্যালু কি? হি ইজ আ রিচ ম্যান। তাহলে এই গোটাটা হচ্ছে অবজেক্ট, তাহলে এই গোটাটা হচ্ছে নাউন। এইবার এই নাউন আর এই নাউনের মধ্যে একটা পার্থক্য আছে। ওটা ক্লজ। দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে এখানে দা নিউজ হচ্ছে একটা ফ্রেজ, তাই এটাকে বলবো নাউন ফ্রেজ। কিন্তু এখানে যে অবজেক্টে আছে সেখানে সাবজেক্ট এবং ভার্ব আছে, তাহলে এটাকে বলা হয় নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। বোঝা গেল? তাহলে যদি কোনো সেন্টেন্সের ভার্বের অবজেক্টের জায়গা, তাহলে ভার্ব কোনটা এখানে? নোটা হচ্ছে ভার্ব, তার অবজেক্টের জায়গা, অবজেক্টের জায়গা মানে কি? হি ইজ আ রিচ ম্যান। এই অবজেক্টের জায়গায় যদি নাউন ক্লজ থাকে এবং তার লিঙ্কার বা কনজাংশন যদি দ্যাট হয়, তো সেই দ্যাটটা অপশনাল। এখানে তুই দ্যাট দিলেও ঠিক, না দিলেও ঠিক। যে দ্যাটটা সিম্পল কনজাংশন, দ্যাট রিলেটিভ প্রোনাউন হলে কিন্তু দিতে হতো। যদি কোনো ভার্বের অবজেক্টের ঘরে নাউন ক্লজ থাকে, অবজেক্টের ঘরে ক্লজ থাকা মানেই নাউন ক্লজ, কারণ অবজেক্ট বা সাবজেক্ট নাউন ছাড়া হয় না। তাহলে অবজেক্টের ঘরে কোনো শব্দ থাকলে নাউন হবে, অবজেক্টের ঘরে দু তিনটে শব্দ থাকলে নাউন ফ্রেজ হবে, অবজেক্টের ঘরে দু তিনটে শব্দ যার মধ্যে সাবজেক্ট ভার্ব আছে মানে ক্লজ থাকলে সেটা নাউন ক্লজ হবে। তাহলে কোনো ভার্বের অবজেক্টের ঘরে যদি নাউন ক্লজ থাকে এবং তাদের লিঙ্কার যদি দ্যাট হয়, সেই দ্যাটটা দিলেও ঠিক, না দিলেও ঠিক। সেই নিরিখে বিচার করলে ন্যারেশনে আমরা যে সেইড দ্যাট ব্যবহার করি, তো সেইড দ্যাটের পর যে ক্লজটা থাকে সেটা হচ্ছে সেইডের অবজেক্ট, আর অবজেক্টের ঘরে ক্লজ থাকা মানে সেটা নাউন ক্লজ। তাহলে ওই নাউন ক্লজের কানেক্টর যেহেতু দ্যাট, ওই দ্যাটটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। কিন্তু যেহেতু আমরা অবজেক্টিভ ইংলিশ পড়ছি মূলত ফর কম্পিটিটিভ এক্সামিনেশন, ন্যারেশন করার ক্ষেত্রে ওই দ্যাটটাকে বাদ দিবি না। কারণ কে খাতা চেক করবে? ধর কোনো কারণে তার এই কারণ দেখ, আমরা না দ্যাট মানে ন্যারেশনে দ্যাট দেখে দেখেই অভ্যস্ত, আমাদের শেখানোই হয়েছে এইভাবে। তুই যে বইগুলো পড়ছিস, যেমন একটা মাইকেল সোয়ানের বই আছে প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার ইউসেজ, ঠিক আছে, থমসনের একটা বই আছে সবুজ রঙের বইটা এইরকম মোটা। তো এই বইগুলোতে এক্সট্রা কিছু মানে স্ট্রাকচার নিয়েও আলোচনা করা আছে। তুই যেটা বললি এটা আমার জানা বলে আমি তোকে বুঝিয়ে দিতে পারলাম কোন কোন ক্ষেত্রে দ্যাট অ্যাভয়েড করা যায়। এবার এটা কিন্তু সবার নাও জানা থাকতে পারে, জানা থাকবে 90% লোকেরই জানা থাকবে। কিন্তু ন্যারেশনের ক্ষেত্রে তোদের ক্লার্কশিপের খাতা স্কুল টিচাররা দেখবে, ওরা না ন্যারেশন করিয়ে করিয়ে অভ্যস্ত, ওদের চোখ চলেই যাবে যে তুই আই নো ইউ আর রিচ, এতে অসুবিধা হবে না, কিন্তু আই সেড হি ইজ গিলটি, তখন বলবে ও বাবা সেইদের পর তো দ্যাট হওয়া উচিত। কি বলতে চাইছি বুঝেছিস? হ্যাঁ স্যার। সুতরাং স্মার্ট ইংলিশ এখন লেখার চেষ্টাই করতে হবে না, আমরা সেই ধরনের ইংলিশ লিখবো দ্যাট ইজ টু মাচ কমন। যে ইংরেজিটা কমন, সবাই বুঝতে পারবে, যেটা প্রচলিত, সেই ইংরেজিটা লিখবি। আর বল, কার কি প্রশ্ন আছে? কিছু তো ট্রান্সলেশন করালাম, তোদের আর কার কি ডাউট আছে? স্যার বলছি বাংলা ক্লাস কালকে দুটা বললেন, কখন কখন? একটা তো 5টা থেকে, আরেকটা আমি টাইমটা কনফার্ম করে জানাচ্ছি, ঠিক আছে? 5টা মনে থেকে হয় 9টা থেকে। অমিত স্যার না কঙ্কনা ম্যাম? 5টা থেকে অমিত স্যার, অমিত ওটা স্যার। শিডিউল। অ্যাকচুয়ালি আচ্ছা আচ্ছা। কঙ্কনা ম্যাডামের মনে হয় বুধবার টাইম, তো উনি কোনো কারণে হুম। সেই ক্লাসটা নিতে পারেননি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওই হুম হুম। অ্যাকচুয়ালি দেখবি বুধবার আমাদের সব ক্লাসই ক্যান্সেল হয়েছিল, মানে যারা বিসিএস ব্যাচেও আছে, ওই বুধবার না হুম বৃহস্পতিবার একটা কি ছুটি ছিল, তো টিচাররা যে যার মতো ঘুরতে চলে গিয়েছিল। মানে অনেকেই আছে যারা হুম রাজ্য হুম। সরকারে চাকরি করে, তো ওরা হুম ছুটি হুম হুম। পেয়েছে, ঘুরতে চলে গেছে, কেউ দীঘা কেউ বকখালি। তো ওই দিন ক্লাস কিছু হুম হুম ক্যান্সেল হুম। হয়েছে, আর কিছুই না।
স্যার বলছি ঠিক আপনার আছে এই স্যার। এ কি প্রিপোজিশনের কোনো লিস্ট আছে? না আমার না প্রিপোজিশনে খুব গন্ডগোল হচ্ছে লিখতে গেলে। কিরকম? মানে স্যার কোনো জায়গায় মানে ইন বা অফ বুঝতে পারছি না কিভাবে ইয়ে করবো, তারপরে অ্যাট আর ইনে মানে গুলিয়ে ফেলছি, মানে হয়তো অফ হবে আমি ইন ইউজ করছি। এগুলো তো লেখা কারেকশন করলে ভালো হবে, কারণ বিষয়টা কি বলতো, একই জায়গায় দুটো প্রিপোজিশনও হতে পারে। হ্যাঁ স্যার, মানে যখন রিপোর্ট লিখছি বা ট্রান্সলেশন লিখছি মানে একটা ইন্ডিভিজুয়াল সেন্টেন্সে এবার কোথাও হয়তো অফ হবে, আমি ইন দিয়ে সেন্টেন্সটা করছি, এবার পরে যখন চেক করতে যাচ্ছি দেখছি ওটা অফ হতো, মানে এরকম তুমি চেক প্রিপোজিশন। করছো কার সাথে? চেক করছো তো বইয়ের সাথে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার বইয়ের একটা সাথে। জিনিস মাথায় রাখবে, আমি ধরো বললাম হি ইজ আ প্রফেসর অফ হি ইজ প্লেইং ইন দ্য ফিল্ড, তুমি লিখলে হি ইজ প্লেইং অন দ্য ফিল্ড। তুমি পিকে দে সরকারে ইন দেখলে, তুমি কেটে দিলে। আরে ভাই, প্লেইং ইন দ্য ফিল্ডও হয়, অন দ্য ফিল্ডও হয়, বোথ আর আচ্ছা কারেক্ট। আচ্ছা, মানে এটা লিখে তারপরে চেক করাতে হবে তাই তো হ্যাঁ, স্যার? এই জন্য টিচারের দরকার। ওই সবাই বলে না যে চ্যাট জিপিটি দিয়ে হয়ে যাবে, হবে না। হুম, হ্যাঁ স্যার। ওটা হয় না, আর বই দেখে মিলিয়েও হয় না। বই দেখে মিলিয়ে তখন হতো যদি এটা অঙ্ক হতো এবং এটার একটাই উত্তর হতো। হ্যাঁ স্যার বইতে না অনেক জায়গায় একই সেন্টেন্সে আছে ইন, আবার পরে অন্য প্যাসেজে দেখছি ওখানে দিয়েছে অফ। এবার এক্স্যাক্টলি, এটাই হয়। তবে মাথায় রাখবে, যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে এর আগে, তখন আমরা হ্যাঁ অফের জায়গায় ইনটাকে প্রেফার করি। যেমন ধরো বললাম হি ইজ আ প্রফেসর অফ ইংলিশ, হি ইজ দ্য বেস্ট প্রফেসর ইন ইংলিশ, এটা একটা নিয়ম আছে। আচ্ছা, মানে সুপারলেটিভের ক্ষেত্রে ইন ইউজ হবে। সুপারলেটিভ থাকলে মোস্টলি ইন ইউজ হয়। যেমন ধরো আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরো বলা হলো যে হি ফট উইথ রাজীব, এটার মানে কি? হি ফট উইথ রাজীব। মানে সে রাজিরের সাথে হেরে গেছে, ফাইট ফট। যুদ্ধ করছে, যুদ্ধ যুদ্ধ করেছে। তাহলে রাজীব কি ওর দলে, না রাজীব ওর প্রতিপক্ষ? প্রতিপক্ষ। প্রতিপক্ষ। ধরো বললাম হি ফট উইথ রাজীব এগেইনস্ট দ্য ব্রিটিশার্স, এবার বলো। তাহলে স্যার ওর সাথেই ওরা যুদ্ধ দুজনে করেছে। একসাথে ব্রিটিশের প্রতিপক্ষ। তার মানে প্রিপোজিশন না অনেকটা কনটেক্সটের উপর নির্ভর করে। এটা মানে এটা তুমি একা না, অনেকে আমায় পার্সোনালি ফোন করে এইটার কথা বলেছো যে স্যার প্রিপোজিশন আমি এটা লিখছি বইতে এটা হয়ে ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ এরকম স্যার, তিন মানে আমি চারজন আমায় নক করেছে, আমি তার মধ্যে দুজনেরটা শুনেওছি। হ্যাঁ, কিছু ওদের ভুল ছিল, কিন্তু 50% ওরা যেটা করেছে সেটাও ঠিক। আচ্ছা, ঠিক আছে। ইমপ্রুভ করতে হবে শুধু লিখেই তাই তো? হ্যাঁ, আচ্ছা, খাতা চেক করিয়ে। আর আমি তো ঠিক আছে। একদম লাইভ খাতা, কালকে যেমন 9টা থেকে বসবো রাতে, হ্যাঁ 9টা থেকে আচ্ছা 12টা। তো সিকুয়েন্সিয়ালি 31 থেকে আমি আমি মার্ক করে দেবো কালকে যে অবধি খাতা দেখা হয়েছে, তারপর থেকে রবি আর সোম মানে এটা তো প্রেসি রিপোর্ট যেটা ছিল। দেওয়া হয়েছিল প্রেসিটাও কি কালকেই হবে? না, প্রেসি কালকে কেন হবে? সে তো সামনের শুক্রবারের আগে কমপ্লিট করলেই হলো। প্রেসি দেখতে তো বেশি সময় লাগবে না, রিপোর্ট তো 3টে প্যারা, মানে প্রেসি এক আমরা প্যারারও অনেকে কম। আমি গ্রুপে অনেককে দেখলাম আর কি, যারা ওই প্রেসিড টাইম থেকেই জয়েন করেছে তারা প্রেসিটাই দিয়েছে, মানে হ্যাঁ হ্যাঁ, আমিও কোনো সেটাই অসুবিধা নেই। দিয়েছিলাম। তাহলে হ্যাঁ রিপোর্টটা হ্যাঁ, প্রেসি আরেকবার থেকেই দিয়ে দেখবো। দেবেন। রিপোর্টের হ্যাঁ, টপিকটা যেটা দিয়েছেন হোমওয়ার্ক তাহলে আরেকবার দিয়ে দেবেন, তাহলে লিখে কালকের মধ্যে সেন্ড করে দেবো। মানে রিপোর্ট আর প্রেসিটা হবে না, পেয়েছি, রিপোর্ট রিপোর্টটা পাইনি। শুক্রবার। রিপোর্ট আগের সপ্তাহে হয়ে গেছে, তুমি এবার প্রেসিটা দিয়ে দাও, ঠিক আছে? প্রেসি প্রেসির দিয়ে দিচ্ছি। রিপোর্টের মডেল অ্যান্সারটা দিয়ে দেবো শুধু। কি ছিল রিপোর্ট তোমাদের? আর্থকোয়েক। আর্থকোয়েক। আচ্ছা, তাহলে আর্থকোয়েকের একটা মডেল অ্যান্সারও আমাকে দিয়ে দিতে হবে। আর্থকোয়েকের মডেল অ্যান্সার আমি সোমবার মঙ্গলবারের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, লেখো, ভালো করে প্র্যাকটিস করো। আমি চেষ্টা করছি আরো কিছু টিচারকে অ্যাড করে দেওয়ার এই 2 মাস। আচ্ছা, তোমাদের এই কোর্সটা টোটাল 6 মাসের হবে, বাট মানে এখন যেমন ধরো এক্সট্রা ক্লাস এত নিচ্ছি, 2 মাস পর এত নেব না। এখন কেন, তোমাদের এমনি যেমন নর্মালি 3 দিন ক্লাস হওয়ার সেটাই হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন যেহেতু পরীক্ষা আছে, আমিও চাইবো আমার ছেলেমেয়েরা চাকরি পাক, কোনো কিন্তু রকম মানে সমস্যা না কভার হয়। হবে তো মানে 3 দিনের ইয়েতে, মানে কোথা থেকে কি দিবে সে তো বোঝা যাচ্ছে না না। ফার্স্ট আমি একটা ক্লার্কশিপের আগে তো ইয়ে 3 দিন করাচ্ছি না, মানে বাংলা ক্লার্কশিপের আগে ইংরেজি। তোমাদের 5-6 দিনই ক্লাস থাকবে,
ক্লার্কশিপ পর্যন্ত। তুমি পুরো কথাটা শোনোনি। বললাম ক্লার্কশিপের পরে যেমন শিডিউলে 3 দিন করে করানোর কথা করিয়ে দেব। এবার ক্লার্কশিপের আগে এখন যেহেতু 2 মাস সময় আছে, আমি ধরো তোমাদের 4 দিন বা 5 দিন করে করাচ্ছি। মানে 2 দিন আমি করাচ্ছি আর 1 দিন বা 2 দিন খাতা চেক করছি, 4 দিন হচ্ছে। বাংলা একটা ক্লাস ছিল, সেটাও 2টো করা হয়েছে। ইংরাজি আরো একজন ফ্যাকাল্টি বেসিকের জন্য অ্যাড করা হয়েছে। তোমাদের এমনি তো 6টা ক্লাস হচ্ছে, দরকার হলে আরো 1-2 জন ফ্যাকাল্টি অ্যাড করে দেবো। স্যার, বলো। এসএলএসটির অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, হ্যাঁ বলো। আপনিই করান। বেশি জন হলে পরে খিচুড়ি হয়ে পুরো শেষ তুমি হয়ে যায়। কালকের ক্লাসটা দেখে নাও, খারাপ করার ভদ্রলোক। না না, আমি খারাপ ভালো কাউকে ডিসরেসপেক্টে যাচ্ছি না। না না, আমি যতটা করছি আমি পারছি, আমি করিয়ে দিচ্ছি, অসুবিধা হবে না। এসএলএসটি তো আমরাও ধরো প্রথম করালাম। এমিনেন্স শুরু হয়েছে 2018 সালে, 17-18, আর 2016 সালে লাস্ট এসএলএসটি হয়েছে। সুতরাং ওটা প্রথমবারের অভিজ্ঞতা। কিন্তু বিসিএস ক্লার্কশিপ এগুলো আমরা গত 6-7 বছর ধরে করিয়ে আসছি, ওটার সাথে এসএলএসটির তুলনা করলে হবে না। ঠিক আছে, নিশ্চিন্ত থাকো। আর এটা স্যার, আমি আছি, অসুবিধা নেই। ক্লার্কশিপ হয়ে যাওয়ার পরে ওটা বিসিএস এর মেন্স ওরিয়েন্টেশনে চলে যাবে তো না? বিসিএস 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 বিসিএস। ঠিক আছে স্যার। ঠিক আছে, স্যার এটা করাবো। বলছি, হ্যাঁ স্যার বলছি, আমি তো নিউ জয়েনিং হয়েছি আজকে, তো প্রেসির যে হোমওয়ার্কটা আছে একটু যদি বলে দেন তাহলে আমি একটু গ্রুপে কেউ দিয়ে কমপ্লিট দাও না করে প্রেসির শুক্রবার সাবমিট হোমওয়ার্কটা, খাতা চেকিং গ্রুপে আরেকবার প্রেসির হোমওয়ার্কটা দিয়ে দাও। গ্রুপে ঠিক আছে, অলরেডি দেওয়া আছে, আমি ফরওয়ার্ড করেছি, একটু দেখে ও নিতে হবে। হয়তো আরো পরে জয়েন করেছে, তাই জন্য বললাম আরেকবার একটু দিয়ে দাও। আমি আচ্ছা, আজকে আরেকটা জয়েন বিষয়। করেছি তো ওই হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা অসুবিধা নেই, দিয়ে দেবে, আরেকবার দিয়ে দিও তো ভাই। আচ্ছা, আরেকটা হচ্ছে ওই উইমেন ওয়ার্ল্ড কাপ জিতেছে, ওই রিপোর্টটা মঙ্গলবার বা বুধবার দিয়ে দেবে, ওটাও ইম্পর্টেন্ট এই বছরের জন্য। ঠিক আছে, এই যে ভারত যে ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ জিতলো মেয়েরা, হ্যাঁ ওইটা হ্যাঁ, ওটা সম্পর্কে ইম্পর্টেন্ট লিখে স্যার। দেবো। আর ওই হ্যাঁ হ্যাঁ। জুবিন গর্গ যে মারা গেলেন, ওটা কি করানো হয়ে গেছে না? না না, করানো হয়নি, ওটা আমি বললাম ওটা করিয়ে দেবো। ঠিক ওটাও আছে, ইম্পর্টেন্ট জুবিন মনে গর্গ হচ্ছে। নাম দিয়ে করাবো না, ওই লিখবো দা হ্যাঁ, মানে মানে ডিমাইস অফ সিঙ্গার আর সিঙ্গিং সিঙ্গার হিসেবে, হ্যাঁ। মায়েস্ট্রো। হ্যাঁ এক্স্যাক্টলি। ঠিক আছে, চলো আজকে এই অবধি শেষ করছি, নেক্সট ক্লাসে এরপর ঠিক থেকে আছে। করবো। ঠিক ফরওয়ার্ড আছে, করে দিচ্ছি, একটু দেখে নিতে হবে, জাস্ট ওকে ফরওয়ার্ড ওকে, ঠিক আছে, চলো, গুড নাইট সবাইকে। গুড নাইট স্যার। হ্যাঁ স্যার, গুড নাইট। গুড নাইট স্যার।